আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের তুষার ভাইয়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করছি। তো আজকে আমরা যেটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা দেখতে পাচ্ছ, সেটা তোমাদের কেমিস্ট্রির 11তম অধ্যায়, যার নাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। ঠিক আছে, সো প্রথমে এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাকে জানতে হবে যে জীবাশ্ম জিনিসটা কি। সো দেখো, জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি। একটা জিনিস বলি যে তুমি আমাকে বলো যে আমাদের দেশ যে চলতেছে, তাই না, দেশ চলতেছে, এর জন্য বিভিন্ন এনার্জি দরকার। যেমন তুমি ধরো তুমি স্কুলে যাওয়ার জন্য কি করা লাগবে তোমার? তুমি হয় গাড়িতে যাবা, নাহলে বাসে যাবা, নাহলে সাইকেলে যাবো, যেমনে যাও। তুমি যদি কোনো অটোমোবাইল ইউজ করো, তোমার কি লাগবে ভাই? তোমার জ্বালানি লাগবে, পেট্রোল লাগবে বা ডিজেল লাগবে বা গ্যাস লাগবে, কিছু একটা লাগবে, তাই না? এছাড়াও তুমি অন্যান্য যত জায়গায় এনার্জির ব্যাপার স্যাপার দেখবা, যেমন ধরো আমাদের ইন্ডাস্ট্রি যে চলতেছে বা বিভিন্ন বড় বড় শিল্প কারখানা যে চলতেছে, তো এগুলো চলে কিভাবে? এগুলোর জন্য কারেন্ট দরকার হয়। কারেন্ট চলে কিভাবে? কারেন্ট উৎপাদন করতে হয়। কারেন্ট উৎপাদন করে কিভাবে? বিভিন্ন তোমার টারবাইন দিয়ে কিংবা তোমার অন্যান্য যে মেথডগুলো আছে, যার মধ্যে বেশি প্রচলিত একটা মেথড হচ্ছে তোমার জেনারেটর দিয়ে বিদ্যুৎ প্রডিউস করা হয়। সো এরকম অনেক কিছু আছে, তাই না? সেগুলো আমাদের হচ্ছে এনার্জির সোর্স। তো একটা মাথা রাখবা, পৃথিবীর মেজরিটি প্রায় ম্যাক্সিমাম এনার্জির সোর্স হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। কথা হচ্ছে জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি। জীবাশ্ম জ্বালানি হচ্ছে ধরো কয়েক কোটি বছর আগে তোমার যেই সব হচ্ছে যখন ধরো পুরা পৃথিবী জুড়ে এখানে সমুদ্র ছিল, কোনো তোমার ল্যান্ড ছিল না বা ভূমি ছিল না, তখন কি ছিল? তখন কিভাবে ল্যান্ড ক্রিয়েট হয়েছে এটা তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ দিলে একটু আইডিয়া পাবা। সো একটু হালকা একটা গ্লিম্পস দিই যে জলজ যে উদ্ভিদ ছিল, জলজ যে প্রাণীগুলো ছিল, ওগুলা যখন মারা যেত বা ওগুলা থেকে ধীরে ধীরে জমে মানে বিভিন্ন পানির নিচে বিভিন্ন জায়গায় জমে এক পর্যায়ে এভাবে হইতে এক পর্যায়ে সেটা বড় একটা ল্যান্ড ক্রিয়েট হয়েছে বা ভূমি ক্রিয়েট হয়েছে। সো এইভাবে ধরো পুরো পৃথিবীতে সমুদ্র ছিল এককালে, এখন ল্যান্ড ক্রিয়েট হয়েছে। সো এই যে অনেক যে তোমার ছোট ছোট যে জীবগুলা, সেগুলা যে চাপা পড়ে ল্যান্ড হয়েছে, অ্যান্ড ল্যান্ড হওয়ার পরে সেখানে যেসব বড় বড় গাছ হয়েছে, যে তোমার মাটির উপরে গাছ হয়েছে, প্রাণী হয়েছে, তারা মারা গেছে। তারা মারা যায় কোথায় গেছে ভাইয়া? তারা মারা যায় মাটিতে গেছে, তাই না? সো এইভাবে মাটিতে কয়েক শত বছর ধরে যখন তোমার বিভিন্ন জীবের এরকম মাটি চাপা দেওয়া থাকে, দেন মাটির নিচে উচ্চ তাপের ফলে ওই মানুষের বডি কিংবা মানুষ, তো যদি আমি মানুষের আগমনের আগের কথা চিন্তা করি, তাহলে বিভিন্ন প্রাণীর বডি, বিভিন্ন উদ্ভিদের বডি, এরা হচ্ছে মাটি চাপা পড়ে উচ্চ চাপের ফলে কনভার্ট হয়ে আলটিমেটলি যে জিনিসটা উৎপন্ন করে সেটাকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি দিয়েই আমরা মূলত আমাদের যত এনার্জি আছে তার ম্যাক্সিমাম চাহিদা মিটাই হচ্ছে এই জ্বালানি দিয়েই। ঠিক আছে, সো পেট্রোলিয়াম বলো, গ্যাস বলো, এই সব কিছু হচ্ছে জীবাশ্ম জ্বালানি দিয়ে আসে। ওকে, সো আশা করি আইডিয়া পাইছো হালকা করে। সো এখানে আমাকে বলছে যে কিভাবে কি হয়েছে। আমি যে কথাগুলো মাত্র বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে। সো একটু রিডিং করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। সো এখন এই জীবাশ্ম জ্বালানি এটা কোন ফরম্যাটে আমরা পাই? তোমরা অনেকে বলতে পারো ভাই এটা আমরা তরল ফরম্যাটে পাই, কারণ আমরা হচ্ছে পেট্রোলিয়াম তুলি। আবার অনেকে বলতে পারো না ভাই আমরা গ্যাসিয়াস ফরম্যাটে পাই, কারণ আমরা প্রাকৃতিক গ্যাস তুলি। বাট এটা ভাই যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এটা তোমার কঠিন, তরল, বায়বীয় যে কোনো আকারে হইতে পারে। ঠিক আছে, সো এগুলো নিয়ে আমরা ডিটেলসে জানবো পরবর্তীতে। ঠিক আছে, তো আশা করি বুঝছো জীবাশ্ম জ্বালানি কি জিনিস। এবার আসো প্রাকৃতিক গ্যাস। তো প্রাকৃতিক গ্যাস কি? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি একটা পার্ট হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সো আমাদের যে প্রাকৃতিক গ্যাস যেটা নর্মালি থাকে, তার মধ্যে মূলত 4টা গ্যাস থাকে। সেগুলো কি ভাইয়া? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অ্যান্ড মাঝে মাঝে এর বাইরেও পেন্টেন থাকতে পারে। বাট বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় তার মেজরিটি হচ্ছে মিথেন। ঠিক আছে, এখন বলতে পারো ভাই এগুলো মিথেন, প্রোপেন এগুলো কি বলতেছে? সো এগুলো হচ্ছে একটা অ্যাকচুয়ালি এদেরকে বলা হয় অ্যালকেন। সো এগুলো সম্বন্ধে আমরা একটু পরে ডিটেলস জানবো, তাই আমি এখানে স্কিপ করছি। ঠিক আছে, দেন কি বলছে যে পেট্রোলিয়ামের উপাদানসমূহ তাদের পৃথকীকরণ। সো দেখো, তুমি পেট্রোলিয়াম যখন তুলবা, পেট্রোলিয়াম কি? মাটির নিচে যেই তোমার তরল জীবাশ্ম মানে তরল একটা জিনিস থাকে, মানে জীবাশ্ম তো অনেকগুলো ভাগ আছে, বললাম না, যে তরল, গ্যাসীয়, বায়বীয় বা কঠিন। সো এর মধ্যে তরল যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে পেট্রোলিয়াম। সো এটা যখন তোলা হয় দেন এটা থাকে অপরিশোধিত, মানে এটা পিউরিফাইড থাকে না, যেটা আমরা ইউজ করতে ডিরেক্টলি পারবো না, এমন ফরম্যাটে থাকে না। সো আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করি। এখন কথা হচ্ছে ভাই আমরা এটা কি আসলেই ধুই, পানি দিয়ে ধুই? না, ধোয়া মানে আমি বুঝাচ্ছি যে কোনো একটা তোমার কাছে যদি জিনিস থাকে, তুমি যদি পানি দাও বা ধুয়ে নাও, তার মানে কি তুমি এটা পিউরিফাই করতেছো, তাই না, পরিশোধিত করতেছো। সো সিমিলারলি আমাদের যে ক্রুড অয়েলটা আমরা পাবো বা পেট্রোলিয়াম যে আমরা পাবো, ওইটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে? দ্যাটস ওয়াই আমাদের এটা পরিশোধিত করতে হবে।
এখন পরিশোধিত করার ওয়েটা ডিফারেন্ট। তোমরা এর আগের চ্যাপ্টারে বিভিন্ন কিছু পরিশোধিত করার বিভিন্ন ওয়ে দেখে আসছো, তাই না? সো পেট্রোলিয়ামের পরিশোধিত ওয়ে যেটা আমরা ইউজ করি সেটা মেইনলি হচ্ছে আংশিক পাতন। সো আংশিক পাতন জিনিসটা কি ভাই? আংশিক পাতন আমি যদি দেখাই, যে ছবিটা হচ্ছে এরকম, যে এমন একটা ডিভাইস থাকে, একটা কলাম থাকে, সেই কলামে কি হয় ভাইয়া, এটাকে বলা হয় ডিস্টিলেশন কলাম, ঠিক আছে? সো এই কলামে কি হয়, এর নিচে তাপমাত্রা খুব বেশি থাকে, তখন নিচে তাপমাত্রা অনেক বেশি 340 ডিগ্রি সেলসিয়াস, একটু উপরে তোমার একটা খাঁজ কাটা দিছে, তার উপরে আবার খাঁজ কাটা, তার উপরে আবার খাঁজ কাটা, এবারে খাঁজ কাটা অনেকগুলো আছে। প্রতিটাতেই তোমার টেম্পারেচার উপরে যত যাচ্ছে এখন টেম্পারেচার কমতেছে, কোথায় ছিল 340, উপরে তোমার 270, তার উপরে 170, এইভাবে কমতে আসে কমতে আসে কমতে আসে। সো এইখানে যেটা করা হয়, যে পাতন আমরা যেই কাজে ইউজ করি, যে তোমার কাছে যদি একটা মিক্সচার থাকে, অনেকগুলো গ্যাসের মিক্সচার বা অনেকগুলো তরলের মিক্সচার, দেন তুমি যদি নিচ থেকে অনেক বড় বেশি পরিমাণ হিট দাও, তাহলে যেটা তোমার স্ফুটনাঙ্ক কম, যেটা স্ফুটনাঙ্ক কম সে কি হবে, সে সহজে ফুটতে শুরু করবে বা সহজে বায়বীয়তে কনভার্ট হয়ে উপরে উঠতে শুরু করবে। বাট যার স্ফুটনাঙ্ক বেশি সে সহজে তোমার হচ্ছে ফুটতে শুরু করবে না। যেমন একটা উদাহরণ দিই, মনে করো তোমাকে আমি ইথানল দিচ্ছি আর পানি মিক্সচার দিচ্ছি, বলছে আলাদা করো। সো আলাদা করার ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো, কেন? কারণ পানির স্ফুটনাঙ্ক কত, প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস, আর ইথানলের স্ফুটনাঙ্ক কত, প্রায় তোমার 74 বা 78 মতো, মানে একটু কম। সো তুমি যদি টেম্পারেচার ভাই 80 ডিগ্রিতে নিয়ে যাও, দেখবা যে ইথানলগুলা নিচে থাকতে পারতেছে না, কেন? কারণ তারা কনভার্ট হয়ে গ্যাস হয়ে গেছে। সো গ্যাস হয়ে তারা উপরে উঠে যাচ্ছে। বাট 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কি থাকবে? পানিকে ফুটতে হলে তাকে 100 লাগবে, 100 নিচে পানি কি তরল থাকবে। দ্যাটস ওয়াই পানি নিচে থাকে যাবে, বাট ইথানল বাষ্প হয়ে উপরে জমা হয়ে যাবে। পরবর্তীতে তুমি এটাকে আলাদা করে একটা পাত্রে নিয়ে তুমি হচ্ছে ইথানলকে আলাদা করতে পারো, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে পানি, এভাবে আলাদা করতে পারো। সেটা গেল একটা মিক্সচার। এখন পেট্রোলিয়াম ভাই, পেট্রোলিয়াম হচ্ছে একটা অনেক কিছু মিক্সচার। তুমি যদি এটা 340 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেট্রোলিয়ামটাকে বের করো, তাহলে তুমি আউটপুট পাবো হচ্ছে বিটুমিন, ঠিক আছে? তুমি যদি এটা 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করো, তাহলে তুমি ওইটা পরিশোধিত হয়ে যে ফরম্যাটটা পাবা পেট্রোলিয়ামের, সেই ফরম্যাটটাকে আমরা বলি ডিজেল তেল। তুমি যদি আরেকটু তাপ দিয়ে বা আরেকটু তাপমাত্রা যদি বাড়ায়, উপরে যদি আরো হচ্ছে তোমার কম টেম্পারেচারে কালেক্ট করো, দেন ওটা ডিফারেন্ট কিছু একটা পাবা। কেন? কারণ পেট্রোলিয়াম হচ্ছে এই সবগুলা মিক্সচার। সো তুমি পাতন করে করে ওই মিক্সচারটাকে আলাদা করতেছো, তাদের থেকে যেগুলো যেগুলো পাওয়া পসিবল তুমি আলাদা আলাদা করতেছো, ঠিক আছে? সো এইভাবে আমরা মূলত গ্যাসোলিন পাইতে পারি, ন্যাপথা পাইতে পারি, পেট্রোলিয়াম গ্যাস পাইতে পারি, ডিজেল পেতে পারি, লুব্রিকেটিং তেল পেতে পারি, জ্বালানি তেল পেতে পারি, বিটুমিন পেতে পারি, মোটামুটি, ঠিক আছে? সো এটা যে ভাই তোমাদের বইয়ে সুন্দর মতো বলা আছে, সো এগুলো একটু পড়বা, যে কার্বন সংখ্যা কত থেকে কত হইলে আমরা এটা পাবো, কত টেম্পারেচারের মধ্যে যদি আমি কত টেম্পারেচারের মধ্যে আমি যদি ওই পেট্রোলিয়ামটা টানি বা ওই পেট্রোলিয়ামটা আউটপুট নিই, তাহলে আমি হচ্ছে এই জিনিসটা পাবো। সো এইগুলো তোমার ডিটেলস বলা আছে, ঠিক আছে? সো এইটা একটু পড়বা। এখানে ভাই বোঝানোর মতো তেমন কিছু নাই, এটা রিডিং পড়লে আশা করি বুঝতে পারবা, মেইন ছিল ওইটাই, তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো এবার আমরা এই চ্যাপ্টারের মেইন যেটা, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি। সো কথা হচ্ছে হাইড্রোকার্বন কি। সো হাইড্রোকার্বন ওয়ার্ডটার মধ্যে এর পরিচয়টা আছে। হাইড্রো আসছে হচ্ছে হাইড্রোজেন থেকে, কার্বন আসছে কার্বন থেকে। তার মানে হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন আর কার্বনের যৌগ। হাইড্রোজেন আর কার্বনের বিভিন্ন রকম তোমার হচ্ছে বিন্যাস সমাবেশ দ্বারা তোমার হচ্ছে বিভিন্ন রকম যৌগ বানানো পসিবল। সো যেমন এখানে তোমাকে ওই কথাটাই বলছে। সো উদাহরণ দিচ্ছে, দেখো এখানে দেখো একটা কার্বন 4টা হাইড্রোজেন, এখানে কি ভাইয়া 2টা কার্বন 6টা হাইড্রোজেন, তার পাশেরটা কি 6টা কার্বন 6টা হাইড্রোজেন। সো এইরকম বিভিন্ন ফরম্যাটের জন্য তোমার প্রতিটারই গঠন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আণবিক মানে গঠন যখন চেঞ্জ হয় তখন কি হবে, আন্তঃআণবিক বল চেঞ্জ হবে, আন্তঃআণবিক দূরত্ব চেঞ্জ হবে, এগুলার ফলে তাদের মানে ভৌত অবস্থা চেঞ্জ হবে, প্লাস তাদের কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক ধর্মের মধ্যে ব্যাপক চেঞ্জ আসবে। হ্যাঁ, সো এটা আমরা যখন একটু পড়বো তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তো হাইড্রোকার্বন জিনিসটা আশা করি আইডিয়া পাইছো, যে হাইড্রোজেন আর কার্বন নিয়ে যেসব যৌগ সেটা হচ্ছে হাইড্রোকার্বন। সো এর অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা হচ্ছে এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আলোচনা করার প্রথমে দেখো তোমাকে বুঝতে হবে যে হাইড্রোকার্বন কয় প্রকার। নর্মালি হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো সরি, এখন কথা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার কি জিনিস ভাই, এগুলো তো জীবনে শুনি নাই। আচ্ছা ভাই, শুনো নাই দেখে তো তোমাকে আমি বলতেছি, তাই না? সো দেখো একটু ওয়েট করো। সো দেখো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কি, সো এখানে বলা নেই অতগুলা। আচ্ছা, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক ওয়ার্ডটা আসছে তোমার চর্বিজাত, মানে অ্যালিফ্যাটিক ওয়ার্ডটা মানে হচ্ছে চর্বি থেকে উৎপন্ন। সো চর্বি থেকে যেসব তুমি হাইড্রোকার্বন বানাইতে পারো, তেল বা চর্বি থেকে যেসব হাইড্রোকার্বন বানাইতে পারো তাদেরকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? সো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন মূলত হয় তোমার 2 প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল।
সো মুক্ত শিকল মানে কি? মুক্ত শিকল মানে তারা মুক্ত থাকবে, তারা আলাদা থাকবে। বদ্ধ শিকল মানে কি? তারা কানেক্টেড থাকবে, তারা চাইলেও আলাদা হতে পারবে না। ঠিক আছে, সো দেখো মুক্ত শিকল, আচ্ছা প্রথমে বদ্ধটা দেখাই, তাহলে মুক্তটা বুঝতে সুবিধা হবে। সো দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কি ছিল? এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এন্ড তারা কানেক্টেড। সে যদি এই কার্বন যদি চায় যে আমি এখানে থাকবো না, আমি এখান থেকে সাইড হয়ে যাব, সে যাইতে পারবে না, কারণ কি? সে বাধা আছে। ঠিক আছে, সো এই জন্য আমরা এটাকে বলি শিকল দিয়ে বাধা, বা এটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে না? ওকে, সো বদ্ধ শিকল হাইড্রোকার্বন অনেক রকম হতে পারে, 3 কোণা 4 কোণা, তারপরে দেখো 3 কোণার মধ্যে আরেকটা দাগ, 4 কোণার মধ্যে আরেকটা দাগ, এগুলো আবার কি জিনিস? এগুলা নিয়ে আলোচনা করার জন্য আমরা আবার ব্যাক করব মুক্ত শিকলে। সো মুক্ত শিকল হাইড্রোকার্বন জিনিসটা কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে হচ্ছে দেখো এরা কানেক্টেড না, এই প্রথমের কার্বনটা লাস্টের কার্বনটা এরা কানেক্টেড না। সো এরা যদি কানেক্টেড না থাকে তাহলে এটা হচ্ছে মুক্ত শিকল। আর তুমি যদি এদেরকে কানেক্টেড করে দাও, আমি যদি লিখি, ধরো দেখো এইটা আছে না, আমি ওটা লিখলাম। ঠিক আছে, আমি ধরো উপরে লিখতেছি, প্রথমে কি আছে? CH3। আচ্ছা এখানে এর জন্য ভাই এই বোর্ডটাতে লেখা ঝামেলা অনেক। আচ্ছা এখানে লিখি, সো CH3 দেন কি CH2, আচ্ছা এই বোর্ডে লেখাটা খুব বাজে হচ্ছে, সো একটু কম্প্রোমাইজ করো। আর আমার মানে লেখার ইচ্ছা সত্ত্বেও আমি লিখতে পারতেছি না, এটা খুব পেইনফুল। আচ্ছা যেটা দেখো মূল কথা আমি বোঝানোর ট্রাই করবো, আশা করি একটু তোমরা যদি কোঅপারেট করো বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম কার্বন আর লাস্ট কার্বন এরা কিন্তু ডিসকানেক্টেড, এরা কিন্তু কানেক্টেড নাই, তার মানে আর কি? এরা মুক্ত শিকল। তুমি যদি একে বদ্ধ শিকল বানাইতে চাও তাহলে কি করবো ভাইয়া? তাহলে তুমি সুন্দর করে প্রথমটা আর লাস্টটা কানেক্ট করবা। কানেক্ট করবা কেমনে? একটা সুতা দিয়ে কানেক্ট করবা না, তাদের তো কাছাকাছি আনতে হবে। কাছাকাছি আনার পরে তারা এরকম একটা বন্ড দিয়ে কানেক্টেড থাকবে। ঠিক আছে, সো আমি এটা একটু মুছে নিয়ে রিফর্ম করে লিখবো। ঠিক আছে, সো এইখানে যে কার্বনটা ছিল ওটা আমি এখানে লিখলাম, সেটা কি ছিল? CH3, তাই না? CH3। আর এইখানে যে কার্বনটা ছিল পাশে, ওটা আমি ধরো নিচে লিখলাম এখানে, এটাও ছিল কি? CH3। আচ্ছা এটা ধরে নাও 3। ঠিক আছে, সো এখন এইটা কি মুক্ত শিকল না বদ্ধ শিকল? তুমি বলতেছো ভাই 4 কোণা তো বদ্ধ শিকল। না, 4 কোণা হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে একটা দাগ আছে। ফাইন, লেখা খুবই পেইন এখানে, কি করবো বলো? আচ্ছা এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে, বাট নিচে এখানে কোনো বন্ড নাই। এখানে একটা যদি বন্ড বানাতে হয়, কথা হচ্ছে বন্ড কি ভাই? বন্ড হচ্ছে একটা হাত, যে আমি তোমার সাথে যদি বন্ধন গঠন করতে চাই, আমি একটা হাত বানাইলাম, তুমি একটা হাত বানাইলা, হ্যান্ডশেক হইলো, সো আমাদের মধ্যে একটা বন্ড হইলো। ঠিক আছে, সো বন্ড বানাইতে হবে। আমরা আশা করি এগুলো জানো যে কার্বনের হাত 4টা, হ্যান্ডতেন সব আইডিয়া আছে। সো এই কার্বনের হাত 4টাতে কি কি কাজ করছে? সে 2টা হাইড্রোজেনকে 2 হাত ধরে ধরে আছে, তার হাত 4টা, মানে হাত বাকি আছে আর 2টা হাত কই? একটা হাত যে এখানে, আরেকটা হাত এখানে। ওকে, এই কার্বনের 4টা হাত, 1 2 3 4। ঠিক আছে, এই কার্বনের কটা হাত? একটা, 3টা হাইড্রোজেন, তার মানে 4টা হাতই ইউজ হচ্ছে। তো এ যদি এই কার্বনের সাথে হাত ধরে থাকতে চায়, তো কি ধরতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তার 4টা হাতই ইউজ হচ্ছে। সো এখানে বাধ্য হয়ে একটা হাইড্রোজেনকে সরতে হবে। ঠিক আছে, সো বাধ্য হয়ে একটা হাইড্রোজেন কমতে হবে। সো 3টা হাইড্রোজেন ছিল, এখন হবে 2টা। সিমিলারলি ওটারও একটা ফাঁকা করতে হবে। সো 3টা হাইড্রোজেন ছিল, এখন হাইড্রোজেন থাকবে কটা? 2টা। হ্যাঁ, সো 2টা দেন এরা বন্ড করতে পারলো। ওকে, সো এইভাবে এটা হচ্ছে তোমার বদ্ধ শিকল, আর এটা ছিল তোমার মুক্ত শিকল। এখন আসো যে এখানে ডাবল বন্ড আবার কেন? ডাবল বন্ড থাকতে পারে। ডাবল বন্ড জিনিসটা কি এটা বুঝবা তোমরা সম্পৃক্ত আর অসম্পৃক্ত কনসেপ্টে। তো দেখো সম্পৃক্ত আর অসম্পৃক্ত জিনিস কি, যদি তোমার সবগুলো এরকম সিঙ্গেল বন্ডেড হয়, মানে একটা করে হাত কানেক্টেড, তাহলে আমরা ওই যৌগটাকে বলবো সম্পৃক্ত মুক্ত শিকল। ঠিক আছে, আর যদি এমন হয় যে কোনোটার মধ্যে এরকম ডাবল বন্ড চলে আসছে, ধরো এটার মধ্যে ডাবল বন্ড চলে আসে সামহাউ, যদি ডাবল বন্ড আসে অথবা ট্রিপল বন্ড আসে, তাহলে আমরা সেটাকে বলবো তোমার
অসম্পৃক্ত, ঠিক আছে, যে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। সিমিলারলি তোমার যেটা তোমার হচ্ছে বদ্ধ শিকল, তার মধ্যে এরকম স্যাচুরেটেড অবস্থা আসতে পারে। তুমি যদি এখানে ডাবল বন্ড দিতে চাও, ডাবল বন্ড দেওয়া মানে কি আরেকটা হাত অ্যাড করা। সো তুমি তো কার্বনের হাত চাইলেই 5টা বানাতে পারো না। সো তুমি একটা যদি এক্সট্রা ডাবল বন্ড দিতে চাও, একটা এক্সট্রা বন্ড আনতে চাও, তাহলে একটা করে হাত ফাঁকা করতে হবে। হাত ফাঁকা কেমনে করবা? একটা করে হাইড্রোজেনকে তাড়াই দিবা, ঠিক আছে। সো আমি যদি এটা দিতে চাই, দেখো আমার এই কার্বনের হাত কয়টা? কার্বনের জন্য 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, উপরে একটা 5টা। 5টা তো হওয়া পসিবল না, আমি ডাবল বন্ড রাখতে চাই, দ্যাটস ওয়াই আমি হাইড্রোজেন একটা কমাই দিলাম। এইবার দেখো একটা হাত হাইড্রোজেনকে দিছে, একটা হাত এখানে দিছে, আরে ভাই মুছে যাচ্ছে, সরি, একটা হাত হাইড্রোজেনকে দিছে, 2টা হাত 2টা ডাবল বন্ড, 3টা গেল, আর এটা এখানে 4টা। সো এইভাবে হচ্ছে তুমি হিসাব করে বুঝতে পারবা যে তোমার হচ্ছে মুক্ত শিকলে কোনটা আর তোমার হচ্ছে বদ্ধ শিকলে কোনটা, এন্ড কোনটার ক্ষেত্রে কয়টা হাত, এন্ড কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত, ঠিক আছে। ওকে, সো এবার দেখো তোমার যেটা বলতেছিলাম যে বদ্ধ শিকল জিনিসটা, এন্ড তার আগে মুক্ত শিকলের তোমার অসম্পৃক্তটা দেখাইছে। দেখো ডাবল বন্ড হইতে পারে বা ট্রিপল বন্ড হইতে পারে। যদি ডাবল বন্ড হয়, 2টা কার্বনওয়ালা ডাবল বন্ড, এটাকে আমরা বলবো তোমার ইথিন। আর 2টা কার্বনওয়ালা ট্রিপল বন্ড যদি হয় এটার মতো, এটাকে আমরা বলবো ইথাইন, ঠিক আছে। আচ্ছা, সো এবার আসো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সো বদ্ধ শিকল হাইড্রোকার্বনও তোমার সেম, তোমার এটা সম্পৃক্ত হইতে পারে বা অসম্পৃক্ত হইতে পারে। সম্পৃক্ত মানে কি সব সিঙ্গেল বন্ড, সব সিঙ্গেল বন্ড। অসম্পৃক্ত মানে কি অ্যাটলিস্ট একটা হইলেও ডাবল বন্ড থাকবে, ঠিক আছে, বেশিও থাকতে পারে, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে ডাবল বন্ড। ওকে, আশা করি বুঝতে পারছো। সো দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। ওকে, তো এবার আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি ভাব? আমি প্রথমে বলছিলাম হাইড্রোকার্বন 2 প্রকার, এলিফেটিক আর অ্যারোমেটিক। অ্যারোমেটিক শব্দটা আসছে হচ্ছে অ্যারোমা শব্দ থেকে। অ্যারোমা মানে হচ্ছে সেন্ট, ঠিক আছে, যে অ্যারোমাটা মানে হচ্ছে সুগন্ধ। সো যেসব তোমার যৌগ মোটামুটি সেন্ট দেয় তাদেরকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ। সো অ্যারোমেটিক যৌগ তুমি দেখবা যে এইরকম এরকম আকারে লেখা হয়, যে বক্স আকারে লেখা হয়, যে একটা সুন্দর একটা 6 কোণা বা একটা বক্স। হ্যাঁ, সো এই 6 কোণা বক্সটাকে আমরা বলি বেনজিন, ঠিক আছে। এটা মানে হচ্ছে, এটা ভাঙে যদি লিখো তাহলে হচ্ছে এরকম। কেমন ভাইয়া? দেখো ভিতরের সার্কেলটা কিন্তু সেম আছে। হ্যাঁ, আমি দেখো প্রতিটা কোণা, দেখো এই কোণা, এইখানে আমি একটা কার্বন লিখতে পারি, এই কোণা এখানে একটা কার্বন লিখতে পারি, মানে যেখানে যেখানে কোণা আছে ওইখানে ওইখানে একটা কার্বন আছে। সো এখানে কোণা আছে কয়টা? 1 2 3 4 5 6, তার মানে এখানে 6টা কার্বন আছে। দেখো 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। হ্যাঁ, এখন এখানে দেখো এই বরাবর একটা ডাবল বন্ড আছে, এখানে দেখো ওই বরাবর ডাবল বন্ড আছে, মানে এইটারই ছবি হচ্ছে এটা। তুমি এইটাকে শর্টে এটা লিখতে পারো বা এটাকে ভেঙে এটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন এইখানে যেটা করতে হয় যে তোমার যদি তুমি এই ফরম্যাটে লিখো তাহলে তোমার এই ডাবল বন্ডের পরিমাণটা, এই তোমার হাতের পরিমাণটা মেনটেন করা লাগবে। যেমন এই কার্বনের হাত কয়টা? দেখো উপরে একটা, এদিকে একটা, 2টা, এপাশে 2টা, 4টা, তার মানে ঠিক আছে। এই কার্বনে তোমার হাত কয়টা? 1 2 3 4। এই কার্বনের হাত কয়টা? 1 2 3 4। এগুলো হিসাব করে করে হাইড্রোজেন অ্যাড করা লাগবে। বাট তুমি যদি এইটাই ইউজ করো, তোমার হাইড্রোজেন কয়টা গুণা লাগবে না, তুমি ডিরেক্টলি এটা আঁকে দিবা, যতগুলো হাইড্রোজেন থাকার তারা থাকবে, যারা থাকার না তারা থাকবে না। সো এটা যদি লিখো তাহলে আলাদা আলাদা করে হাইড্রোজেন গুণে গুণে অ্যাড করতে হয়। যদিও আমি মনে করতে পারো ভাই এখানে তো একটা করে হাইড্রোজেন আছে। হ্যাঁ ভাই, এটাতে আছে, সবসময় যে থাকবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। সো অনেক সময় আমরা যখন, তোমাদের অ্যারোমেটিক নিয়ে খুব বেশি আলোচনা নাই, এটা তোমরা ইন্টারে উঠে বেশি শিখবা। সো তখন তোমরা বুঝতে পারবা যে এইটা এইভাবে লেখাটা কত সুবিধাজনক। সো আপাতত তোমরা জেনে রাখো। সো এরকম একটা বক্সওয়ালা যদি হয় তাকে আমরা বলবো বেনজিন। এরকম যদি 2টা বক্সওয়ালা হয় তাহলে আমরা তাকে বলবো ন্যাপথালিন। এখন দেখো এদের মধ্যে যে তোমার ডাবল বন্ডটা আছে, এরা কিন্তু র্যান্ডমলি দেয় নাই যে এখানে একটা ডাবল বন্ড দিছো এখানে একটা দিয়ে দিবা, এরকম কিন্তু করা হয় নাই। কি করা হয়েছে? একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে, যে এইটাতে যদি থাকে পরেরটা থাকবে না, তারপরটা থাকবে, আবার পরেরটা থাকলে তারপরটা থাকবে না, এটাতে থাকবে। এটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে, এটাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। তার মানে এদের মধ্যে কি থাকে? একান্তর দ্বিবন্ধন, ঠিক আছে। তার মানে একটা থাকবে, একটা থাকবে না, থাকবে, থাকবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম। বা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এখানে থাকলে অপোজিটে থাকবে না, এখানে থাকলে অপোজিটে থাকবে না, এখানে থাকলে অপোজিটে থাকবে না। সিমিলারলি ন্যাপথালিনের বেলায় সিচুয়েশন সেম, 2টা বক্স। এখন এখানে তোমার ডাবল বন্ড কয়টা? দেখো 3টা তো আগের মতোই ছিল, বাট এখানে তোমার 2টা আসছে। তুমি বলতে পারো আমি এখানে একটা দিব, না তুমি এখানে একটা দিতে পারবা না, কারণ এখানে যদি তুমি একটা দেও ডাবল বন্ড, এখানে এইটা এখানে দেওয়া, এখানে দেওয়া একই কথা। ডাবল বন্ডটা দিলে দেখবা এখানে কার্বনের হাত দেখো 1 2 3 4, অলরেডি 4 হয়ে আছে। তুমি একটা ডাবল বন্ড দিলে কার্বন হাত 5 হয়ে যাবে, যেটা পসিবল না। ওই জন্য আমরা এখানে ডাবল বন্ড দিতে পারবো না। সো ওখানে একটা এখানে, একটা এখানে, কথা ক্লিয়ার? সো এইভাবে এটা হচ্ছে তোমার ন্যাপথালিন। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বের করার জন্য একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বটাকে আমরা বলি হাকেল তত্ত্ব। সো সেই জিনিসটা কি?
সেটাকে দেখতে হয় যে আমার সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা, আবার বলি সমতলীয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা যদি হাকেল নাম্বার হয় তাহলে আমরা সেটাকে বলবো একটা হচ্ছে তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো এটা নিয়ে তোমাদের অত বেশি পড়াশোনা নাই, দ্যাটস ওয়াই আমি এটা বলতেছি না। যদি ইন্টারেস্ট থাকে আমার সাথে কন্ট্যাক্ট করিও, বা যে কোনো পেজে কন্ট্যাক্ট করে, বা যে কোনো সিনিয়রকে বলিও তোমাকে বুঝাই দিবে। ওকে, আচ্ছা এবার আসো সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একই পরিবারের লোক, ঠিক আছে, বা একই বংশের লোক, এভাবে চিন্তা করতে পারো। ধরো একটা বংশ আছে চৌধুরী বংশ, তাদের মানে আচার আচরণ এক ধরনের। একটা বংশ আছে মনে করো খান বংশ, তাদের হচ্ছে আচার আচরণ একরকম, বা তাদের বংশ পরম্পরা এক রকমের, ঠিক আছে, এরকম থাকে। সো সিমিলারলি হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রেও সেম। একটা শ্রেণী আছে বা একটা বংশ আছে, এদেরকে আমরা বলি অ্যালকেন, এদের ব্যবহার একই রকম। একটা বংশ আছে অ্যালকিন, এদের ব্যবহার একই রকম, কিন্তু দুজনের সাথে ম্যাচ করে না। ওকে, একটা আছে অ্যালকাইন, এদেরও হচ্ছে ডিফারেন্ট। এখন ধরো অ্যালকিন অ্যালকাইন এদের মধ্যে একটু রিলেশন থাকতে পারে, কিন্তু এরা হচ্ছে জিনিসটা আলাদা। সো এখন দেখো একটা সাধারণ সংকেত বলছে। সাধারণ সংকেত মানে কি? মানে এখানে তো ভাই অ্যালকেন একটা যদি বংশ হয়, একটা বংশে কয়জন লোক থাকে? একজন না, অনেকজন মিলে থাকে। সো সবাইকে আমি যদি জেনারেলাইজ করতে চাই তাহলে আমি এই সংকেতটা ইউজ করতে পারি। যেমন আমি যদি একজনকে র্যান্ডমলি পিক করি, যেমন ইথেন, আমি বললাম এই ইথেন এদিকে আসো। সো ইথেনকে আমি যদি নেই, আমি হাইড্রোকার্বন দেখে আমি কিভাবে বুঝবো যে কে কোন গোত্রের লোক বা কে কোন বংশের লোক, সেটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝার ওয়ে হচ্ছে তোমার এই সাধারণ সংকেত। তুমি যদি দেখো যে কার্বন যদি n সংখ্যক থাকে, হাইড্রোজেন যদি 2n+2 সংখ্যক থাকে, তাহলে ওই বংশটা হচ্ছে অ্যালকেন। তার মানে আমি যদি n মান 2 বসাই, তাহলে কি C2H কত 2 × 2 + 2 মানে 6, C2H6 যদি কেউ থাকে সে হচ্ছে অ্যালকেন বংশের লোক। সো দেখো ইথেন তার মানে অ্যালকেন বংশের লোক। ওকে, সো এগুলা তোমার শুধু যে তোমার যে শুধু রাসায়নিক ধর্ম এগুলা ম্যাচ করবে এমন না, এদের নামকরণ একরকম। যেমন এটার নামকরণ দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, কমন পাইছো, লাস্টে সবার এন আছে, এন ANE। সো মিথেন, ইথেন, বাট পরেরগুলা দেখো ইথিন, প্রোপিন, তার মানে আলাদা, একটু আলাদা। তার মানে এইভাবে তুমি হচ্ছে বংশ দেখে বুঝা পাবা যে কোনটার নাম তুমি কিভাবে নিবা এন্ড তাদের ধর্ম কি রকম। ধর্ম বলতে আবার এখন বুঝিও না যে এখানে তোমাদের রিলিজিয়ন নিয়ে কথা বলছি, ওই রিলিজিয়ন না। এখানে ধর্ম মানে হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স, বা সে কি কি বিক্রিয়া দেয়, কোন বিক্রিয়া দেয় না, তার আচরণ কেমন। আচরণ বলতে এই সব যৌগের আচরণ কেমন, ঠিক আছে। ওকে, সো এবার দেখো কাউকে যদি এরকম পাও যে তোমার হচ্ছে CN=2n+1 OH আছে, তো বুঝবা সেটা হচ্ছে অ্যালকোহল। মানে অ্যালকোহল শুনে তো অনেকে খুশি হয়ে গেছে, অ্যালকোহল পড়াচ্ছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা মজা করবো, সমস্যা নাই। সো এই ছকটা আর কি মাথা রাখবা, ঠিক আছে ভাই। যেমন তোমাকে যদি অ্যাসিড দেয়, অ্যাসিডের নামকরণ হবে লাস্টে ওইক। যেমন তোমার ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। সো একটা কমন জিনিস দেখো, এটা ইথেন প্রোপেন, ইথিন প্রোপিন, ইথাইন প্রোপাইন, মিথানল ইথানল, ইথানেল প্রোপানেল, ইথানোইক অ্যাসিড প্রোপানোইক। সো কমন পাইছো, সবাই কিন্তু আলাদা আলাদা নাম, কিন্তু শুরুর নামটা সেম সবারই, শেষের নামটা আলাদা। যেমন শুরুতে ইথেন, এ কি শুরুতে ইথিন, এ শুরুতে কি ইথাইন, এ শুরুতে কি আনল ইথানল, এ শুরুতে কি আনেল ইথানেল, এ শুরুতে কি আনোইক অ্যাসিড। তার মানে ওয়ার্ডটা সবার থেকে আসে। সো এটা কেন থাকে দেখো, যতগুলোতে আছে সবার দেখো কার্বন আছে দুইটা, এখানে দুইটা, কার্বন দুইটা, কার্বন দুইটা, কার্বন দুইটা, সবগুলো কার্বন দুইটা। তার মানে কোথাও যদি কার্বন দুইটা থাকে তার নামের শুরুটা হবে শেষটা কি হবে? শেষটা হচ্ছে সে কোন গোত্র সেটা অনুযায়ী হবে। কথা বুঝছো ভাইয়া? সো তোমাকে যদি র্যান্ডম একটা দেয়, মনে করো এটা দিল, ঠিক আছে। সো তুমি প্রথমে চেক করবা যে এটা কোন বংশ, তো দেখো এটা কি লাস্টে যদি OH থাকে, নর্মালি R-বন্ড OH বলে, বাট আমরা ডিটেলস শিখবো। নর্মালি যদি লাস্টে OH থাকে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে অ্যালকোহল। এখন অ্যালকোহলের নামের আমরা লাস্টে অল বা নল এই ওয়ার্ডটা আনবো। এখন দেখো এখানে কার্বন কয়টা? দুইটা। তার মানে আমার কি লাগবে। সো নল মানে মিক্স করলে ইথানল। সো এটার নাম হচ্ছে ইথানল। আচ্ছা সরি হ্যাঁ না ঠিক আছে, ইথানল, আমি ভুল করে প্রোপেটটা দেখছিলাম। সো এখানে তোমার 3টা কার্বন আছে দেখো। সো এরকম 2টা কার্বন থাকলে আর যদি 3টা কার্বন থাকে প্রোপ, 4টা কার্বন থাকলে বিউট, 5টা কার্বন থাকলে পেন্ট, 6টা কার্বন থাকলে হেক্স, এগুলো ইউজ করতে লাগবে। সো পরেরটা দেখো এখানে কার্বন কয়টা আছে? 1 2। তো ভাববা ভাই ইথানেল হওয়ার কথা ছিল, প্রোপানেল কেন হইলো? দেখো ভাই শেষ হয় নাই, এখানে তোমার 2টা কার্বন, পরে আছে একটা কার্বন, মানে কার্বন কয়টা? 3টা কার্বন হলে প্রোপ, এন্ড প্রোপ
এন্ড এটা মিলায় দেখো লাস্টে আছে CHO, লাস্টে যদি CHO থাকে ওটাকে আমরা বলি অ্যালডিহাইড। অ্যালডিহাইড যদি হয় তার নামে লাস্টে হয় এল অথবা নেল। সো সরি তিনটা কার্বন, সো প্রোপ আর লাস্টে নেল, তার মানে অ্যাড করলে কি হবে প্রোপানেল। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে নামকরণ করা লাগে এন্ড হচ্ছে সাধারণ সংকেতগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা প্রতিটাই হচ্ছে নিয়ে একটু আলোচনা করি। যেমন প্রথমে আসো অ্যালকেন। কথা হচ্ছে অ্যালকেন জিনিসটা কি? অ্যালকেন হচ্ছে CnH2n+2 যদি এটা মেইনটেইন করে সে হচ্ছে অ্যালকেন। হ্যাঁ, সো এখন অ্যালকেনের একটা ছোট ভাই আছে, তাকে আমরা বলি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কি ভাই? তোমার যদি একটা কার্বন থাকে, তোমার কি এই থাকতে হবে কয়টা? চারটা। অ্যালকেনের জন্য কিভাবে বুঝলাম? তোমার কি CnH2n+2, এখান থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বের করে দাও তাহলে তোমার কি থাকে ভাইয়া বলো তো? তোমার ছিল কি CnH ওকে, দেখতে পাচ্ছ লেখার কি বাজে অবস্থা, এটার জন্য সম্পূর্ণরূপে বোর্ড দায়ী। আচ্ছা, CnH2n+2 এটা ছিল। হ্যাঁ, তুমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দাও তাহলে হাইড্রোজেন কয়টা থাকে? 2 হয়ে যাবে 1, তাই না? সো তোমার কত থাকবে তখন? সো একটা যদি চলে যায় 2 থেকে 1 যদি বিয়োগ করো তাহলে কত পাবা ভাইয়া? 1 পাবা। সো 1, তার মানে CnH2n+1 এটা একটা মূলক হিসেবে আচরণ করে, সেটাকে আমরা বলি অ্যালকাইল মূলক, যাকে আমরা প্রকাশ করি আর দিয়ে। হ্যাঁ, যদি কোথাও আর দেখো তার মানে বুঝবা যে এটা আছে। ওই জন্য আমরা দেখো যেটা অ্যালকোহল ছিল, অ্যালকোহলের সংকেত কি মনে আছে? তুমি যদি মনে থাকে তাহলে খুব ভালো, মনে যদি না থাকে তাহলে তোমরা আগের স্লাইডে যাই দেখে আসো। এখন দেখো অ্যালকোহলে কি ছিল? CnH2n+1 OH। আমি কি বলছি ভাই? এই টোটালটা কি? আরে ভাই এই টোটাল জিনিসটা কি? একটু আগে বললাম অ্যালকাইল মূলক, ওটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার মানে অ্যালকোহলকে আমরা বলতে পারি আর OH। সিমিলারলি পরেরটা দেখো, এটাকে আমরা বলতে পারি আর CHO, পরেরটাকে আমরা বলতে পারি আর COOH, মানে এই বড় জিনিসটাকে আমরা আর দিয়ে রিপ্লেস করতে পারি। এটাতে আমাদের সুবিধা কি? এটাতে সুবিধা হচ্ছে আমরা অনেক মানে বিক্রিয়া করতে পারি কয় কার্বন বিশিষ্ট, এটা উল্লেখ না করে। সো এগুলা বিক্রিয়া করতে করতে বুঝবা। এখন জাস্ট মাথা রাখো তুমি এগুলাকে রিপ্লেস করতে পারো আর দিয়ে। হ্যাঁ, আরকে আমরা কি বলি? অ্যালকাইল মূলক বলি। ওকে, এবার আসো আমরা হচ্ছে যেসব আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব, যে হাইড্রোকার্বনের যেসব শ্রেণী বিভাগ, আমরা নর্মালি 3টে জিনিস নিয়ে আলোচনা করি। 1 নম্বর যে আমরা এটা বানাবো কিভাবে, 2 নম্বর সে কি কি বিক্রিয়া দেয়, 3 নম্বর আমরা তাকে চিনবো কিভাবে, তাকে শনাক্ত করবো কিভাবে বা শনাক্তকরণ বিক্রিয়া। সো তোমাদের যেহেতু জাস্ট মানে শুরু করছে, 9 10 খুব বেশি ডিপে ঢুকে নাই, জাস্ট উপরে উপরেই গেছে। সো ওই জন্য তোমাদের শনাক্তকরণ খুব বেশি নাই। তোমরা ইন্টারে যখন উঠবা, এইচএসসি যখন দিবা, তখন দেখবা যে এটা একটা হিউজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, তোমার জৈব যৌগের উপরে। তারপরে ভার্সিটিতে যখন উঠবা, তোমার যদি কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনা হয় তাহলে দেখবা যে হিউজ আরো তোমার বড় বড় বই, মোটা মোটা বই শুধু জৈব যৌগের উপরে। সো এখন জাস্ট তোমাদের গেলে উপরে উপরে গেছে। হ্যাঁ, সো এটা নিয়ে অত এক্সস্ট ফিল করিও না, জাস্ট দেখো আমরা কীভাবে করবো। সো এই এত কথা বলার মূল উদ্দেশ্য একটাই ছিল যে নর্মালি আমরা জৈব যৌগ পড়লে 3টে জিনিস শিখি না, তোমাদের ক্ষেত্রে মাঝে মাঝে শনাক্তকরণটা বাদ দিছে। সো তোমাদের ক্ষেত্রে প্রস্তুতি দেখাইছে আর হচ্ছে তাদের বিক্রিয়া দেখাইছে। ওকে, শনাক্তকরণ আমরা দেখবো জাস্ট 2-1টা, সবগুলোর না। আচ্ছা, তো প্রথম আসো অ্যালকেন। সো অ্যালকেন তুমি বানাবা কিভাবে? সো অ্যালকেন বানানোর ওয়ে হচ্ছে তুমি কার্বন ডাইঅক্সাইড নিবা, নেওয়ার পরে হাইড্রোজেন নিবা, নিয়ে নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়াটা দিবা। দেওয়ার পর তোমার আলটিমেটলি উৎপন্ন হবে কি? মিথেন উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এখন বলতে পারো ভাই এগুলো কি দরকার? এইটা হচ্ছে তোমার প্রভাবক। মনে আছে প্রভাবক কি জিনিস? তোমাদের বলছিলাম এটা টেম্পারেচার। এখন তুমি যদি এই প্রভাবক আর এই টেম্পারেচার না দাও তাহলে কিন্তু তোমার এইভাবে মিথেন উৎপন্ন সহজে হবে না। সো এই সব বিক্রিয়ার মধ্যে তুমি যত প্রভাবক দেখবা, যত তাপমাত্রা দেখবা, এগুলা মুখস্থ রাখা লাগবে। এগুলা যদি তুমি অ্যাড না করো তাহলে তুমি মার্ক পাবা না ভাইয়া। ঠিক আছে, সো এটা ভালো করে মাথা রাখবা। সো এইভাবে আমরা অ্যালকেন বানাতে পারি, যে কার্বন ডাইঅক্সাইড যদি আমার থাকে এর সাথে হাইড্রোজেন ইউজ করে মিথেন বানাতে পারি। এখন সেকেন্ড একটা ওয়ে আছে, দেখো তোমার কাছে যদি অ্যালকিন থাকে, অ্যালকিন কি ভাইয়া? ডাবল বন্ড থাকলে ওটাকে আমরা বলি অ্যালকিন, ট্রিপল বন্ড থাকলে আমরা বলি অ্যালকাইন। সো তোমার কাছে যদি অ্যালকিন থাকে, অ্যালকিনের কার্বন সংখ্যা অনেক হতে পারে, এর মধ্যে কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে কি হয়? ইথ। অ্যালকিন মানে অ্যালকিন যদি হয় লাস্টে আমরা অ্যাড হবে ইন। ঠিক আছে, সো ইথিন। সো 2 কার্বন বিশিষ্ট ডাবল বন্ডকে আমরা বলি ইথিন। ইথিনের সাথে তুমি যদি হাইড্রোজেনের বিক্রিয়াটা দাও, এন্ড বিক্রিয়ায় অবশ্যই তোমার নিকেল দেওয়া লাগবে, আর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগবে। যদি দাও তাহলে কি হবে? এই যে ডাবল বন্ড ছিল এই ডাবল বন্ডটা ভেঙে যাবে।
হ্যাঁ, তো এটা ভেঙে যায় কি উৎপন্ন হবে? দেখো এই ডাবল বন্ড যদি ভেঙে যায় একটা বন্ড থাকবে আর একটা বন্ড ভাঙে গেছে। তো একটা বন্ড ভাঙা মানে কি কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, তাই না? আর ডাবল বন্ডটা নাই, আর এই ডাবল বন্ডটা নাই, এখানে একটা বন্ড হয়ে গেছে। এটা দুটো বন্ড না, এটা হচ্ছে একটা বন্ড। সো দুটো হাত যখন ফাঁকা হয়েছে এখানে দুটো হাইড্রোজেন এসে শুট করে বসে যাবে, তাই না? সো দুটো হাইড্রোজেন এখানে যদি অ্যাড হয়ে যায় তার মানে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তার মানে এখানে কি CH কয়টা, এই কার্বনের সাথে এইচ কয়টা আছে? 1 2 3, তিনটা। তার মানে এটা আমি বলতে পারি CH3, যেটা লিখছে CH3। সিমিলারলি এটা হয়ে গেছে CH3, সিমিলারলি এটা CH3। সো যখন এটা CH3 হয়ে গেছে, এটা কোন বংশের লোক দেখো, এখানে কার্বন আছে কয়টা? 2টা, হাইড্রোজেন আছে কয়টা? 6টা। সো এটা কার সাথে ম্যাচ করে? CnH2n+2, যেটা হচ্ছে অ্যালকেন। তার মানে আলটিমেটলি এটা একটা অ্যালকেন, 2 কার্বন বিশিষ্ট। সো ইথ ওয়ার্ডটা থাকবে, অ্যালকেন লাস্টে n, সো ইথ যোগ n মানে ইথেন। সো এটা তুমি ইথিন থেকে হাইড্রোজেন অ্যাড করে ইথিন বানাই ফেলছো। এন্ড অবশ্যই কি ইউজ করছো এটা মাথা রাখবা। সিমিলার ওয়েতে একদম এক্সাক্ট সেম জিনিস ইউজ করবা তুমি ইথাইনের বেলায়। ইথাইনে যেহেতু ভাই 3টা বন্ড আছে, সো একটা বন্ড থাকবে, বাকি সব বন্ড ভাঙে যাবে। বাকি বন্ড কয়টা আছে? 2টা। সো এখানে যদি একটা বন্ড হয়ে যায় তার মানে হাত ফাঁকা হচ্ছে কয়টা? 2টা হাত ফাঁকা হচ্ছে। সো উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, এখানেও তোমার উপরে একটা হাইড্রোজেন, 2টা হাত ফাঁকা হবে, উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোজেন। সো আলটিমেটলি ইথাইন থেকেও সেম প্রসিডিউরে তুমি ইথেন বানাতে পারো, জাস্ট হাইড্রোজেন ডাবল লাগলো। এই হচ্ছে প্রসিডিউর, ঠিক আছে? সো এখন দেখো আমরা সেম জিনিস বানাইছি 2টা ডিফারেন্ট মেথড থেকে। এরপরে আমরা আরেকটা মেথড দেখবো যেখান থেকে আমরা ঘুরে ফিরে ওই তোমার সেম জিনিসই পাচ্ছি, অ্যালকেন। তো এখন কথা হচ্ছে ভাইয়া যে আমরা একই জিনিস যদি পাই, এতগুলো প্রস্তুতির কি দরকার? এতগুলো প্রস্তুতি দরকার আছে, কারণ এই জিনিসগুলো ভাই তোমার জাস্ট বইয়ে লেখা না, এগুলো আমরা রিয়েল লাইফে ইউজ করি। আর এই জিনিসগুলা মানে খুবই সেন্সিটিভ। যেমন আমরা প্রতিনিয়ত কি হচ্ছে, প্রচুর পরিমাণ কার্বন নিঃসরণ করতেছি, প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করতেছি। এই কার্বন ডাই অক্সাইড কি মারাত্মক ক্ষতিকর না? আমরা যদি সামহাও ওই ক্ষতিকর জিনিসটাকে আমাদের দরকারি কোনো জিনিসে কনভার্ট করতে পারি, জিনিসটা আমাদের একে তো পরিবেশ বাঁচাবে, সেকেন্ড আমাদের এনার্জি সেভ হবে, থার্ড আমরা উপকৃত হব। সো প্রথম প্রসেসে আমরা সেটাই করছি। দেখো কার্বন ডাই অক্সাইড যেটা ক্ষতিকর তাকে আমি টানে আনছি, যে তুমি বাতাসে থাকলে তো ভাই ঝামেলা করবা, তুমি আসো এখানে আসো, ওকে ডাকে আনে বিক্রিয়া দিয়ে আমি বানাইছি মিথেন। মিথেন কি কাজ করে? মিথেন আমরা প্রাকৃতিক গ্যাস হিসেবে চালাইতে পারি। সো ওইটা দিয়ে আমরা বিভিন্ন জ্বালানি হিসেবে ইউজ করে বাসা বাড়িতে সাপ্লাই দিতে পারি, কিংবা আমাদের বিভিন্ন হচ্ছে পাওয়ার প্ল্যান্টে সাপ্লাই দিতে পারি, আমাদের কাজে ইউজ করলাম। মানে যেটা ক্ষতিকর, ক্ষতি তো করতে পারলো না, বরং তাকে আমরা উপকারে ইউজ করতেছি। সো এটা একটা ওয়ে। এখন আছে সেকেন্ড ওয়ে। মনে করো তোমার কাছে ধরো কার্বন ডাই অক্সাইড শর্ট পড়ে গেছে, তোমার কাছে ধরো অ্যালকেন প্রচুর পরিমাণ আছে, সো তুমি অ্যালকেন থেকে বানাইতে পারো। এখন এগুলো ডিপেন্ড করে যে তুমি কোনটা ইউজ করবা, ডিপেন্ড করে তোমার আশেপাশে কোন কাঁচামালটা অ্যাভেলেবল। যেমন দেখো তোমার মনে করো বাসা হচ্ছে আচ্ছা বাসা ধরলাম বাদ দিলাম, মনে করো তুমি যেই এরিয়ায় বাস করো ওইখানে প্রচুর পরিমাণে অ্যালকেন পাওয়া যায়, ঠিক আছে? ওখানে অ্যালকিন পাওয়া যায় না। সো তুমি অ্যালকেন পাইছো, অ্যালকেন দিয়ে তুমি একটা ইন্ডাস্ট্রি বানাই তুমি মিথেন সাপ্লাই দাও, সমস্যা কি ভাই? ঠিক আছে, কথা বুঝছো? সো এইভাবে ডিপেন্ড করে যে তুমি কোন ইন্ডাস্ট্রি ইউজ করতেছো, অ্যান্ড সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কোন কাঁচামালটা বেশি অ্যাভেলেবল, কোন বিক্রিয়কটা বেশি অ্যাভেলেবল, ইজিলি পাওয়া যায়, অ্যান্ড কোনটা থেকে তুমি প্রোডাক্ট বানাই সেল করে লাভবান হতে পারবা। এই সব চিন্তা করে তোমার যেই প্রসেসটা তোমার ভালো সেটা তোমার ফলো করতে হয়। কারণ কারোর জন্য তোমার এই প্রসেস ভালো, কারোর জন্য এই প্রসেস ভালো, ওই জন্য আমরা বেশ কয়েকটা প্রসেস দেখবো, ঠিক আছে? সো এখন এটা দেখে আবার ভয় পেও না যে ভাই 3টা প্রসেস দেখবো, 4টা প্রসেস দেখবো। ভাই শুনো, তুমি যখন ইন্ডিয়ার উঠবা একটার জন্য তুমি 8-10টা প্রসেস দেখবা, ঠিক আছে? আরো যখন ভার্সিটি উঠবা আরো তুমি বেশি প্রসেস দেখবা। সো এগুলো নিয়ে এখন ভয় পাওয়ার দরকার নেই, শুরুতে একটু ভয় পাও, ম্যাটার করে না, বাট দিন শেষে যেন তোমার এটা মাথায় থাকে যে ভাই আমার পরবর্তীতে পড়াগুলো আরো কঠিন আসবে, সো এই পড়াগুলো অবশ্যই ভালো করে করতে হবে। তুমি যদি এটাতে এক্সস্টেড ফিল করো, এটা যদি তোমার পড়তে হিমশিম লাগে, তাহলে তুমি ইন্টারভিউতে ভাই সায়েন্স নিতে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার, ঠিক আছে? আনলেস তুমি এখন পরিশ্রম করে করে একটু পড়াশোনা ভালো করে যদি পড়াশোনা না করো, ঠিক আছে? আচ্ছা ওসব কথা বাদ, আসো পড়াশোনা ব্যাক করি। সো আমরা হচ্ছে অ্যালকেন দেখতেছিলাম, এবার আসো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো এই বিক্রিয়াটা স্পেশাল, এটা একটু ভালো করে মাথা রাখবা। আগে দুটো কেমনে মাথা রাখবা তোমার ব্যাপার, ডাজন্ট ম্যাটার, বাট এইটা যেন ভুল না হয়, ঠিক আছে? এখানে কি করা লাগে? এখানে তোমার সোডিয়াম ইথানয়েড ইউজ করা লাগবে। এখন কথা হচ্ছে ভাই সোডিয়াম ইথানয়েড জিনিসটা কি? তুমি যদি একটা ইথানোয়িক অ্যাসিডের সাথে তুমি যদি একটা ক্ষারের বিক্রিয়া দাও, সোডিয়াম যুক্ত ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আলটিমেটলি উৎপন্ন হবে তোমার সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে? এই যে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হলো তার সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা। বিক্রিয়া দেওয়ার মাঝখানে তোমার ক্যালসিয়াম অক্সাইড দেওয়া লাগবে, অ্যান্ড ডেল্টা মানে হচ্ছে তাপ দেওয়া লাগবে। যদি এগুলা করো তাহলে কি হবে? তাহলে তোমার
এই এগুলা বিক্রিয়া করে তোমার মিথেন উৎপন্ন করবে আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন করবে। সো তুমি যদি এইখানে যে সোডিয়াম ইথানোয়েট দিছিলা, এইখানে কার্বন কার্বন ছিল 2টা, আর যদি এখানে কার্বন হয় 2টা, আউটপুটে তুমি যে অ্যালকেনটা পাবা তার কার্বন হবে 1টা। সো তুমি যদি এখানে সোডিয়াম প্রোপানয়েড ইউজ করো, মানে 3টা কার্বন বিশিষ্ট অ্যাসিড, তার মানে আউটপুট যেটা পাবা 1টা কার্বন কমওয়ালা অ্যালকেন পাবা। সো এখানে যদি 3টা কার্বন থাকতো, এখানে তুমি পাইতা 1টা কার্বন কম, মানে 2টা কার্বনওয়ালা অ্যালকেন, যেটাকে আমরা বলি ইথেন। ঠিক আছে, তোমার যদি এখানে ধরো 5টা কার্বন আছে, 5টা কার্বনওয়ালা সোডিয়াম লবণ নিছো, ঠিক আছে, ওটা আমরা কি বলবো? সোডিয়াম প্রোপানয়েড। সো সোডিয়াম প্রোপানয়েডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দাও, যেখানে ক্যালসিয়াম অক্সাইড আর তাপ দিবা। প্রোপানয়েড ছিল মানে 5টা কার্বন, ওইখানে যায় 1টা কমে যাবে, 1 কমে কি হবে? ওইখানে হয়ে যাবে বিউটেন, কারণ বিউট মানে 4। ওকে, এখন কথা হচ্ছে 1টা কার্বন কমতেছে কেন? এটা কমতেছে কারণ 1টা কার্বন এই যে সোডিয়াম কার্বনেটে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, সো 1টা কার্বন কমতেছে, এটাকে তোমার হচ্ছে আমরা ভাষা বলে হচ্ছে ডি কার্বক্সিলেশন। ডি মানে কমা, 1 কমা। ঠিক আছে, ডি মানে কমা, যেমন ডিহাইড্রেশন মানে তোমার বডি থেকে পানি যদি কমে যায় তো এটা আমরা বলি ডিহাইড্রেশন। ঠিক আছে, সিমিলারলি তোমার এখানে ডি কার্বক্সিলেশন মানে কার্বন কমে যাচ্ছে। সো এই বিক্রিয়ায় তোমার 1টা করে কার্বন কমে যায়, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুতি। কথা বুঝছো? ওকে, সো প্রস্তুতি আমরা মোটামুটি শিখছি, বা আসলে অ্যালকেনের ধর্ম। ওকে, সো ধর্ম কি কি ভাইয়া? সো প্রথমে কিছু বেসিক কথা বলা আছে যে এরা নর্মালি বিক্রিয়া করে না, অ্যালকেন নর্মালি অন্য কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কয়েকটা সিলেক্টেড বিক্রিয়া ছাড়া। অ্যান্ড এখানে প্রথমে তোমাকে বলছে যে এদের ভৌত অবস্থা কি, এরা কি সলিড নাকি লিকুইড নাকি ভ্যাপর, এগুলো একটু রিডিং পড়বা ভাই, তাহলে বুঝতে পারবা। তো আসো আমরা এর বিক্রিয়া দেখি। সো প্রথমে অ্যালকেনের বিক্রিয়া যেটা হচ্ছে ফেমাস বিক্রিয়া, এটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। ঠিক আছে, সো ক্লোরিনের সাথে যদি তুমি মিথেনের বিক্রিয়া দাও, অ্যান্ড অবশ্যই এটা ইউভির রের উপস্থিতি থাকা লাগবে। ইউভি মানে কি? ইউভি মানে হচ্ছে আলট্রা ভায়োলেট, ইউতে আলট্রা, ভিতে ভায়োলেট। সো আলট্রা ভায়োলেট মানে কি? অতি বেগুনি। সো অতি বেগুনির রশ্মির প্রভাবে তুমি যদি ক্লোরিনের সাথে মিথেনের বিক্রিয়া দাও, তাহলে কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরে যায়, একটা ক্লোরিন ঢুকে যাবে। সো এখানে কার্বন হাইড্রোজেন ছিল কয়টা? 4টা। একটা হাইড্রোজেন চলে গেলে হাইড্রোজেন থাকে কয়টা? 3টা। সো আমার আউটপুট হবে যেখানে হাইড্রোজেন থাকবে 3টা। এখন 3টা হাইড্রোজেনের সাথে 3টা কার্বনের 3টা হাত অ্যাড করা আছে, তো কার্বনের একটা হাত ফাঁকা, ওই হাতে কে আসবে? ওই হাতে আসবে ক্লোরিনের একটা অণু। হ্যাঁ, সো CH3Cl। এখন কথা হচ্ছে এখানে যে হাইড্রোজেন ছিল ও কই গেল? ও হচ্ছে এখানে যে বাকি একটা হাইড্রোজেন ইউজ করা হয়েছে, এখানে একটা হাইড্রোজেন ইউজ করা হয়েছে, আরেক একটা ক্লোরিন ইউজ করা হয়েছে, আরেকটা ক্লোরিন কি করতেছে? চুপচাপ বসে আছে। হাইড্রোজেন ভাই এখন দেখতেছে এই ক্লোরিন বসে আছে একলা, যাই বলছে চলো না, চলো আমরা একসাথে থাকি। সো সুন্দর করে সে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে ফেলবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। সিমিলারলি তোমার যে আউটপুটটা থাকলো তাকে যদি তুমি আবার বিক্রিয়া দাও, আচ্ছা তার আগে তুমি নামগুলো দেখো। এটার নাম হচ্ছে একটা ক্লোরিন, সো ক্লোরো, আর এটা কি? একটা কার্বন বিশিষ্ট অ্যালকেন, সো মিথেন। সো এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। কথা বুঝছো ভাইয়া? ওকে, সো এটা হচ্ছে ক্লোরোমিথেন। সো ক্লোরোমিথেনকে তুমি যদি নিয়ে আবার সেম বিক্রিয়ায় দাও ইউভির প্রভাবে, আরেকটা হাইড্রোজেন রিপ্লেস হবে ক্লোরিন দিয়ে। সো ডাইক্লোরো, ডাই মানে 2, সো ডাইক্লোরোমিথেন। হ্যাঁ, আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড নতুন একটা উৎপন্ন হবে। সিমিলারলি ডাইক্লোরোমিথেনকে যদি সেম বিক্রিয়া দাও, আরেকটা হাইড্রোজেন রিপ্লেস হবে তোমার ক্লোরিন দিয়ে। ওকে, তার মানে 3টা ক্লোরিন, সো ট্রাইক্লোরোমিথেন। আর ট্রাইক্লোরোমিথেনকে যদি ক্লোরিন দিয়ে দাও দেন কি? 4টা ক্লোরিন আসবে, দেন এটাকে বলা টেট্রাক্লোরোমিথেন। সো এগুলো হচ্ছে স্পেশাল কিছু নাম আছে, যেমন এটাকে আমরা ক্লোরোফর্ম বলি, এটাকে আমরা পাইরিন বলি। সো এই টাইপের জিনিসগুলো একটু রিডিং করে নিবা। হ্যাঁ, এগুলো বইয়ে দেওয়া আছে, একটু রিডিং করবা। আর বিক্রিয়া হচ্ছে 4 ধাপে হয়, এন্ড 4 ধাপে তোমার 4টা HCl উৎপন্ন হয়। ওকে, সো এইসব জিনিস পড়ে রাখবা। এবার আসো অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। সো মিথেন যদি আমরা গ্যাস হিসেবে ইউজ করি, তোমরা দেখছিলাম না আমরা দহন বিক্রিয়া দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন শক্তি উৎপাদন করতে পারি। ঠিক আছে, সো সেম হচ্ছে এখানে যে হচ্ছে অবশ্যই একটা বিক্রিয়া দিবে, সেটা হচ্ছে দহন বিক্রিয়া। সো দহন বিক্রিয়াটা কি? এখানে আমরা মিথেন নিছি, অনেক কিছু নিতে পারো, তুমি ইথেন নিতে পারো, কিন্তু নর্মালি আমরা প্রাকৃতিক এসে ইথেন বেশি ইউজ করি, দ্যাটস ওয়াই আমরা এখানে ইথেন দেখাইছি। সো ইথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কি উৎপন্ন হবে বলছিলাম, মনে আছে? যদি তোমার কার্বন থাকে কার্বন ডাইঅক্সাইড হবে, তোমার হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন পানি উৎপন্ন হবে আর শক্তি উৎপন্ন হবে। সো ওগুলোই। আর তোমার যদি এখানে অক্সিজেনের পরিমাণ কমায় দাও, তুমি যদি যতটুকু অক্সিজেন দরকার ততটুকু যদি না দাও, তাহলে এখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, যেটা সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। তোমরা যদি আমার আগের ক্লাস করে থাকো এগুলো আশা করি জানো। ওকে, সো এইসব বিক্রিয়া এগুলো হচ্ছে রান্না বান্নার কাজে আমরা ইউজ করি নর্মালি। সো এই ছিল মোটামুটি অ্যালকেন। এবার আসো অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন, এই দুটো নিয়ে আলোচনা করবো। সো একবারে আমরা বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলা একসাথে আলোচনা করবো কেন? কারণ এদের মধ্যে তোমার ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, অ্যান্ড তাদের আচরণগুলা কাইন্ড অফ সিমিলার। ঠিক আছে,
তো আচরণ যেহেতু কাইন্ড অফ সিমিলার, আমরা একবার দেখে নিব। এর নামকরণ আশা করি বুঝছো, অ্যালকিন। সো এটা কি হবে, প্রথমে দেখবা ইথ নাকি মিথ নাকি বিউট নাকি প্রোপ, লাস্টে লাগাবে ইন। যদি হয় অ্যালকাইন তাহলে প্রথমে ইথ প্রোপ, লাস্টে হবে আইন, তার মানে প্রোপাইন বিউটাইন এগুলো হচ্ছে অ্যালকাইন। আর যদি প্রোপিন বিউটিন তাহলে অ্যালকিন। আর বিউটিন মানে কিন্তু আবার ঢেউটিন না, হ্যাঁ, বাড়ির মাথায় যে তোমার ঢেউটিন দেয় ওগুলো না, ঠিক আছে। আচ্ছা, সো এবার কি আমরা প্রথমে দেখবো প্রস্তুতি। সো অ্যালকিনের প্রস্তুতি কিভাবে বানাবো ভাইয়া, দেখো তুমি প্রথমে একটা ইথাইল ক্লোরাইড নিবা। কথা হচ্ছে ইথাইল ক্লোরাইড কি ফের, ইথাইল ক্লোরাইড হচ্ছে আর বন্ড সিএল, আর কি, আর হচ্ছে অ্যালকাইল মূলক। এখন ইথাইল কি, ইথাইল হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, তাকে আমরা হচ্ছে ইথাইল বলবো। তার সাথে একটা ক্লোরিন আসবে, তাকে আমরা বলি ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। সো এটা আমরা কিভাবে বানাবো, সো একটু আগে তুমি যে বিক্রিয়া দেখছিলা, এই বিক্রিয়ায় তুমি যদি মিথেন না নিয়ে ইথেন নাও, তাহলে কি ইথেনের একটা হাইড্রোজেন রিপ্লেস হবে। সো ইথেনের একটা হাইড্রোজেন রিপ্লেস হয়, আর চেহারাটা হবে এটা ইথাইল ক্লোরাইড। কথা বুঝছো, এটা যে তোমার ইউভি দিয়ে বানাতে হবে নট নেসেসারি, আর অন্যভাবে বানানো যায়। সো আমরা এখানে হচ্ছে ওইসব নিয়ে আলোচনা করবো না, আমরা ডিরেক্টলি আলোচনা করবো ইথাইল ক্লোরাইড আমার কাছে রেডি আছে, আমি ওখান থেকে কিভাবে অ্যালকিন বানাবো। সো তুমি কি করবা, এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিবা। সো বিক্রিয়া যদি দাও তাহলে কি হবে, এইখানকার যে তোমার হচ্ছে হাইড্রোজেন আছে আর এখানকার যে ক্লোরিন আছে তারা আলাদা হয়ে যাবে। ওকে, সো এখানকার এই ক্লোরিনটা চলে যাবে এই সোডিয়ামের সাথে, যায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আর এখানে যে ওয়েজটা ছিল, ওই ওয়েজ অন্য কার্বনটার, একটা কার্বন তো ক্লোরিন গেছে, বেচারাকে আর কত কষ্ট দিবা, ওই জন্য ওই কার্বন না, পরের কার্বনে একটা হাইড্রোজেনের সাথে তোমার এই ওএইচ বিক্রিয়া করে চলে যাবে। এখন এইচ আর ওএইচ যুক্ত হয়ে কি হবে, পানি হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড হলো, পানি হলো। আর এখানে কি কি থাকলো, এখানে থাকলো CH2 কারণ একটা হাইড্রোজেন গেছে, আর এখানেও CH2 কারণ ক্লোরিন চলে গেছে। বাট ক্লোরিন যে গেছে ওর হাত কিন্তু ফাঁকা পড়ে আছে, ও কিন্তু কষ্ট আসছে যে চলে গেল। আর এখানে তোমার হাইড্রোজেন একটা চলে গেছে, ওও কিন্তু কষ্টে আছে যে আরে চলে গেল, হাত দুইভাবে এভাবে হাত দেয় আছে। তখন এরা চিন্তা করে, ভাই চলে গেছে, সমস্যা কি, আমার হাতে একটা ফাঁকা আছে, তোমার হাতে একটা ফাঁকা আছে, তো আসো আমরা হাত ধরি। তো সুন্দর করে তারা হাত ধরে ফেলবে। সো আগে থেকে একটা হাত ধরা ছিল, নতুন করে হাত ধরবে, তার মানে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে। সো 2 কার্বন বিশিষ্ট ডাবল বন্ড, যেটাকে আমরা বলি অ্যালকিন, 2 কার্বন বিশিষ্ট। সো ইথ অ্যালকিন, সো ইন ইথ ইন, যোগ করো ইথিন, ঠিক আছে, কথা বুঝছো। সো এইভাবে বানাতে পারো। তারপর তুমি ইথানল থেকে বানাতে পারো চাইলে। ইথানল থেকে কিভাবে বানাবা, তুমি হচ্ছে ইথানলটা নিবা, দেন তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবা। সো সালফিউরিক অ্যাসিড এখানে অতিরিক্ত গাঢ় পরিমাণ দিতে হবে, যার ফলে সেটা নিরোধক হিসেবে আচরণ করবে। সো নিরোধক মানে কি ভাইয়া, নিরোধক মানে হচ্ছে পানি বের করবে। সো এই কার্বন থেকে সে OH টানবে, এই কার্বন থেকে সে H টানবে। সো H আর OH মিলে আলটিমেটলি পানি উৎপন্ন হবে। আর এখানে সেম কাহিনী, হাত ফাঁকা আছে, এরা হাত ধরে ফেলবে, সো ইথিন উৎপন্ন হবে। ওকে, আচ্ছা। সো এখানে একটা জিনিস তোমাদের বইয়ে আমি মনে করি ভুল আছে, সেটা হচ্ছে এটা যে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বলছে, বাট অ্যাকচুয়ালি এখানে জলীয় দ্রবণ দিলে তোমার অ্যালকোহল উৎপন্ন হবে, এখানে ইথিন হবে না, ঠিক আছে, এখানে তোমার ইথানল উৎপন্ন হয়ে যাবে। সো এখানে একটু কারেক্ট করে নিবা যে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এটা হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ, মানে তার কি মানে হচ্ছে তুমি জলীয় দ্রবণ নিবা না, তুমি অ্যালকোহলীয় দ্রবণ নিবা, তাহলে তোমার ইথিন হবে। তুমি যদি জলীয় দ্রবণ নাও তাহলে এখানে তোমার হচ্ছে ইথানল হবে। এখন তুমি বলতে পারো ভাই বইয়ে যেটা আছে বইয়ের বাইরে তো যাইতে পারি না। হ্যাঁ ভাই, নর্মালি তোমার স্কুল লেভেলের বইয়ে তোমার বইয়ের বাইরে গেলে ঝামেলা হইতে পারে, বাট এই ক্ষেত্রে ঝামেলা হওয়ার কথা না, কারণ এই জিনিসটা আছেই ভুল। কিভাবে বুঝবা, তোমার বইয়েই অন্য জায়গায় আছে চ্যাপ্টারের লাস্টের দিকে তোমাকে বলে দেওয়া আছে যে তুমি হচ্ছে অ্যালকেন থেকে কিভাবে বানাবা। সো তখন তোমাকে আবার বলছে যে আমার এখানে মানে ইথানল বানাতে হবে, ইথানল বানানোর জন্য জলীয় দ্রবণ ইউজ করা লাগে। সো এইটা ভাই একটু হাই লেভেলে উঠলে বুঝবা যে তুমি যদি এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ইউজ করো তাহলে তুমি পাবা ইথানল, আর তুমি যদি অ্যালকোহলীয় দ্রবণ ইউজ করো তাহলে পাবা তুমি অ্যালকিন, ঠিক আছে। সো ওই আমি জানি বিষয়টা দেখে তোমাদের জানাই দিলাম আমাকে, ঠিক আছে। আচ্ছা, দেন আসো ইথানলটা দেখাইছি, চলো আসো এবার ধর্ম কি কি কাজ করে। সো তুমি ইথিনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া দাও তাহলে কি এই নিকেল আর যদি এটা ইউজ করো, আমরা দেখছিলাম অ্যালকেন বানায় কেমনে। সো এখানে হাইড্রোজেন দুটো অ্যাড হয়ে যাবে, সুন্দর মতো ইথেন উৎপন্ন হবে। সিমিলারলি তোমার হচ্ছে যদি তুমি পানি অ্যাড করো, পানি ভাঙে যাবে H আর OH হিসেবে, আর এখানে ডাবল বন্ড ভাঙে দিবে। সো একটা কার্বনে যাবে H আর একটা কার্বনে যাবে OH। সো যদি আসে তাহলে এখানে CH3 CH2 OH, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইথানল, ঠিক আছে। আচ্ছা, সো একটা জিনিস দেখো, এই বিক্রিয়ার তুমি একটু আগে দেখছিলা অ্যালকেনের প্রস্তুতি হিসেবে, বাট সেম বিক্রিয়া তুমি এখানে দেখতেছো অ্যালকিনের ধর্ম হিসেবে। সো এটা হচ্ছে ভাই মজা, যে তোমার এক জায়গায় যেটা তোমার পড়ে ফেলছো প্রস্তুতি হিসেবে, অন্য জায়গায় এটা তোমার ধর্ম, ঠিক আছে। সো ওই জন্য তোমার বারবার নতুন নতুন করে মাথা পাগলা হইও না যে এত বিক্রিয়া ভাই কিভাবে মাথা রাখবো, দরকার নেই ভাই,
তুমি একটা ভালো মতো যদি পারো, বাকিগুলো যদি একটু সিস্টেমেটিক্যালি পড়ো, দেখবা যে ইজি লাগতেছে, এন্ড ওগুলাই ব্যাক মানে বারবার ঘুরে ঘুরে ওগুলো আসতেছে। ওকে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে কিছু বিক্রিয়া দেখি, যেটা হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া। সো ব্রোমিন সংযোজন বিক্রিয়া কি? এই বিক্রিয়া দিয়ে আমরা মেইনলি তোমার হচ্ছে চেক করি যে এখানে কি আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন নাকি সম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি? অসম্পৃক্ত মানে হচ্ছে এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড থাকবে। সো যদি তোমার এই হাইড্রোকার্বনের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি আছে, তাহলে তুমি যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া দাও, এই ডাবল বন্ড ভাঙে, এখানে ডাবল বন্ডটা ভাঙে, এখানে কি এই মাথায় একটা ব্রোমিন যাবে, এই মাথায় একটা ব্রোমিন যাবে। সো বিক্রিয়াটা কেমন হবে? CH2Br CH2Br। সো এটা তোমার গাঠনিকভাবে যে একটু দেখাই, এখানে তো বোর্ডে লেখাই যায় না, সো আমি অনেক কিছু লিখতে চাইও বাট লিখতে পারতেছি না। সো এটা তোমার এরকম ছিল, কি লিখবো ভাই, ধরু, আচ্ছা ধরো না এটা CH2 হ্যাঁ, দেন কি হবে? তোমার এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। সো ডাবল কই গেল? আই ডোন্ট নো, এই বোর্ডের কি সমস্যা তোর। আচ্ছা মুখে বুঝো ভাই, একটু কষ্ট করে মুখে বুঝো, এটা মানে কিছু করার নেই। সো এখানে কি হবে? তোমার একটা কার্বনিক ব্রোমিন এখানে অ্যাড হয়ে যাবে, আর একটা ব্রোমিন এখানে অ্যাড হয়ে যাবে। সো এটাকে আমরা বলবো ডাইব্রোমো, যেহেতু দুইটা ব্রোমিন, সো ডাইব্রোমো। আলটিমেটলি এটা কি? এটা অ্যালকেন হয়ে গেছে, কারণ কি সিঙ্গেল বন্ড। সো ডাইব্রোমো ইথেন। ইথেন কেমন বুঝলাম? কার্বন আছে দুইটা, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা বিক্রিয়াটা দিতে পারি। সো ব্রোমিন যদি এইভাবে বিক্রিয়াটা দেয়, তাহলে বুঝবা যে এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ছিল। সো তুমি যখন এটা টেস্ট করবা রিয়েল লাইফে, দেন কিভাবে করবা? ব্রোমিন নর্মালি হয় লাল কালারের, হ্যাঁ এখানে পড়ো, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের, যে লাল বর্ণের ব্রোমিন, ব্রোমিন হচ্ছে লাল কালার হয়। সো তুমি যখন ইথেনের সাথে মিক্স করবা, দেন দেখবা যে লাল কালারটা নাই, তার মানে সে বিক্রিয়া করে ফেলছে, তার মানে এটা তোমার এখানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড ছিল, ঠিক আছে। যদি এই দুটো অ্যাড করার পরেও, এই দুটো বলতে কি, যেটা তুমি নিচ্ছ সেটা আর ব্রোমিন দুটো অ্যাড করার পরেও ব্রোমিনের কালার যদি চেঞ্জ না হয়, তার মানে বুঝবা যেটা বিক্রিয়া করে নাই। বিক্রিয়া করে নাই মানে এখানে এটা ইথিন বা ইথাইন নাই, এখানে আছে কি অ্যালকেন বা ইথেন। ওকে, আচ্ছা। সো এইভাবে হচ্ছে প্রমাণ আমরা করতে পারি যে এটা সম্পৃক্ত কিনা। সেম জিনিসটা তুমি করতে পারো ইথাইনের জন্য। ইথিনের জন্য যেমন করছো, ইথাইনের জন্য সেম বিক্রিয়া, কিন্তু ডিফারেন্স কোথায়? এটা যেহেতু একটা হাত ভাঙছে, ওই জন্য দুইটা ঢুকছে, আর ইথাইনের বেলায় দুইটা হাত ভাঙবে, সো চারটা ব্রোমিন ঢুকবে, ঠিক আছে। যেটা আমরা দেখবো একটু পরে, ওটা প্যারা নেই। এবার আসলে ইথেনের আর কি বিক্রিয়া? পলিমারকরণ বিক্রিয়া। কথা হচ্ছে পলিমার জিনিসটা কি ভাই? পলিমার জিনিসটা হচ্ছে তোমার ছোট ছোট জিনিস অ্যাড হয়ে হিউজ পরিমাণে বড় একটা জিনিস তৈরি করা, এটাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। বাট এখানে হচ্ছে উচ্চ তাপ আর উচ্চ চাপ দরকার হয়, ঠিক আছে। যেমন তুমি ইথিনকে যদি এন মানে কি অসংখ্য ইথিন নিবা, কয়টা ইথিন কেউ জানে না, ঠিক আছে। সো এই প্রোডাক্ট উৎপন্নের পরে বুঝে পাবা, আগে বুঝে পাবার ওয়ে নেই। সো এন সংখ্যক ইথিন নিয়ে তুমি যখন উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ মানে নর্মাল চাপ নয় ভাই, আমরা কিন্তু বাস করি কি 1 ATM এ, তুমি দিবা 1000 ATM, চিন্তা করছো 1000 গুণ বেশি চাপ বাড়াবা, অ্যান্ড টেম্পারেচার তুমি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিবা, অ্যান্ড সামান্য পরিমাণ অক্সিজেন বিক্রিয়া দিবা, দেন কি হবে? এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। ভেঙে যায় কি হবে? এখানে যেহেতু ভাই অনেকগুলো ইথিন অণু আছে, অ্যান্ড যখন হাত ভাঙবে সবারই একটা করে হাত ভাঙে যাবে, তাহলে যখন একটা করে হাত ভাঙে যাবে, নতুন করে তো কেউ নাই আশেপাশে যে ধরবে, তাই ওরা ওদেরকেই ধরে ফেলবে। সো কার্বনকে ধরে 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 বিশাল বড় একটা চেইন গঠন করবে। সো ওইটাকে বলছে এইভাবে যে বিশাল বড় CH2 চেইন এন সংখ্যক, অনেক বড়। সো এটা আমার ছিল ইথিন, এটাকে আমরা বলবো মনোমার, আর এটা ছিল আমার পলিথিন, যেটাকে আমরা বলবো পলিমার। নামের ক্ষেত্রে সেম, এখানে যেটা নাম থাকবে মনোমারের, তুমি জাস্ট তাকে তার নামের আগে পলি লাগাই দিবা, তাহলে সেটা পলিমারের নাম। সো তোমার কাছে ইথিন ছিল একটা, যদি থাকে তাহলে ইথিন, অনেকগুলো ইথিন যদি একসাথে পলিমারকরণ বিক্রিয়া দাও, দেন কি হয়ে যাবে? পলি ইথিন। পলি ইথিনকে আমরা শর্টে বলি পলিথিন। সো এটা কি তোমার পরিচিত না ভাই? তুমি বাজার করতে যাও, কিছু কিনতে যাও, তোমার পলিথিনই দিবে। সো ওই পলিথিন হচ্ছে এইভাবে বানায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এবার আসে অ্যালকাইন। সো অ্যালকাইন জিনিসটা কি? অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ড। কেমনে বানাবা? দেখো, তুমি ক্যালসিয়াম কার্বাইড নিয়ে যদি পানি অ্যাড করো, তাহলে তোমার ইথাইন উৎপন্ন হবে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। সো বিক্রিয়া খুবই ইজি, জাস্ট একটু কেয়ারফুলি প্র্যাকটিস করলে পারবা। এবার আসলে ধর্ম কি? এর ধর্ম সেম। তোমার এই যে তোমার হচ্ছে অ্যালকেন প্রস্তুতিতে দেখছি না বিক্রিয়াটা, ওটাই। এটাকে কি বলে? হাইড্রোজেন অ্যাড হয়েছে, হাইড্রোজেন অ্যাড হয়, তার মানে এই বিক্রিয়াটার নাম হচ্ছে হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে। বিক্রিয়াটা আগে দেখছো আর বলতেছি না। এবার আসলে ব্রোমিন সংযোজন। ব্রোমিনের বেলা বলছিলাম কি? বলছিলাম যে তোমার সিঙ্গেল বন্ড
নাকি সিঙ্গেলের বেশি বন্ড, এটা আমরা প্রুফ করি ব্রোমিন পানি দিয়ে। একদম এক্সাক্ট সেম বিক্রিয়া ভাই। বলছিলাম ওইখানে যে এখানে তোমার যে ইথাইনে যেহেতু 3টা বন্ড, একটা বন্ড ফিক্স থাকবে অবশ্যই, বাকি 2টা বন্ড ভাঙে যাবে। সো বাকি 2টা বন্ড যখন ভেঙে যাবে, হাত ফাঁকা হচ্ছে কয়টা? এর হাত ফাঁকা হচ্ছে 2টা, এর হাত ফাঁকা হচ্ছে 2টা, 4টা হাত ফাঁকা হচ্ছে, 4টা হাতে 4টা ব্রোমিন ঢুকে যাবে। সো আলটিমেটলি এটাকে বলবো আমরা টেট্রা ব্রোমো ইথেন। সো এটা ভাই লিখলে খুব সুন্দর হইতো, দেখতে পাইতা যে এখানে 2টা দাগ হচ্ছে, এখানে 2টা দাগ, এন্ড এখানে ব্রোমিন আলাদা আলাদা করে অ্যাড হচ্ছে, অনেক মজা লাগে। বাট বোর্ডে লেখা যাচ্ছে না, সো আমার কিচ্ছু করার নাই, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আশা করি তোমরা একটু ইমাজিন করে অ্যান্ড এইটার সাথে তুলনা করে আশা করি ভালো করে বুঝতে পারতেছো, ঠিক আছে? তো এবার আসো অ্যালকাইনের একটা বিক্রিয়া। এই বিক্রিয়া ভাই অ্যালকাইনের জন্য হাই ভোল্টেজ বিক্রিয়া, এটা একটু ভালো মতো মাথায় রাখবা, ঠিক আছে? এখানে কি করি, এটা হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন মানে কি? পানি ভাঙে হবে এইচ আর ওএইচ, তার মানে একটা মাথায় যাবে এইচ আর একটা মাথায় যাবে ওএইচ, ঠিক আছে? তো তুমি যদি বিক্রিয়াটা দেখো, সো এই বিক্রিয়ায় আমাদের মেইন দরকার হচ্ছে এই যে তোমার প্রভাবক, সেটা হচ্ছে আমাদের দরকার। সো প্রভাবকে 20% সালফুরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট। এখন মার্কিউরিক সালফেটের ভয় পাওয়ার কিছু নেই, মার্কিউরিক সালফেটের সংকেত কি? Hg, মানে মার্কারি দিবা, দেন SO4। সো 2% HgSO4, 20% সালফুরিক অ্যাসিড আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া দাও, তোমার ইথাইনের সাথে এই পানিটা যুক্ত হয়ে ইথানল উৎপন্ন করবে, যেটা হচ্ছে একটা অ্যালডিহাইড। সো তোমাকে যদি বলে যে অ্যালডিহাইড প্রস্তুত করো, তুমি সেম বিক্রিয়া দিতে পারো। তোমাকে যদি বলে যে অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া দাও, সেম বিক্রিয়াই। কেন? কারণ সেই সাথে তোমার ইথানল উৎপন্ন হয়েছে, সো এটা ইথানলের প্রস্তুতি হিসেবে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার আসো অ্যালকোহল। সো অ্যালকোহল জিনিসটা কি ভাইয়া? অ্যালকোহল তো সবাই জানো, এই অ্যালকোহল ভাইয়া মদ। হ্যাঁ ভাই, মদ হইতে পারে, বাট অ্যালকোহলের মানেই যে তোমার হচ্ছে যে মদটা আমরা খাই সেটা এরকম কিন্তু না। আমরা নর্মালি যেটা খাই সেটা হচ্ছে ইথানল, ঠিক আছে? মানে 2 কার্বন বিশিষ্ট যেটা, সেটা আমরা খাই। অ্যান্ড সেটা আবার একদম পুরা খাই না, মানে পুরা খাই না বলতে কি বুঝাচ্ছি, যে আমরা এটা মানে লঘু করে খাই, এটার সাথে জলীয় দ্রবণ অ্যাড করে করে বিভিন্ন প্রসেসিং করে তারপরে খাই। আমরা ডিরেক্ট যদি অ্যালকোহল মানে ইথানল খাই হলো, তোমার বডি একদম পুরো একাকার হয়ে যাবে, মানে ভিতরে জ্বালা পোড়ায় একদম থাকতে পারবে না, ঠিক আছে? সো আমরা যেসব ধরো ব্র্যান্ড তুমি বড় বড় জানো, যেমন রাম, হুইস্কি, তারপরে আরও বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে, সবগুলাই প্রায় ইথানল ইউজ করে। অ্যান্ড তাদের মানে পার্সেন্টেজটা ডিফারেন্ট হয়। কেউ 40% জলীয় দ্রবণ ইউজ করে ইথানলের, কেউ তোমার 5% জলীয় দ্রবণ ইউজ করে, কেউ তোমার 10% জলীয় দ্রবণ ইউজ করে। সো মোটামুটি আমরা ইথানলটা বেশি খাই, কিন্তু মিথানল, প্রোপানল, বিউটানল এরকম তো অ্যালকোহল আছে, বাট সেগুলো আমরা নর্মালি খাই না, ঠিক আছে? আর ইথানল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমার খাওয়া বাদ দিয়ে বাকি অনেক জায়গায় খুবই লাগে, ঠিক আছে? যেমন ইন্ডাস্ট্রিতে তো ভাই প্রচুর পরিমাণে লাগে। ইন্ডাস্ট্রিতে 2টা জিনিস মাথায় রাখবা খুবই লাগে, এক হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর 2 হচ্ছে তোমার ইথানল, ঠিক আছে? সো এখন সরকার যদি এগুলো নিয়ে আসে আর মানুষ যদি এগুলো মানে পাগলার মতো খাওয়া শুরু করে, তাহলে তো ভাই তোমার লস, কারণ ইন্ডাস্ট্রি তো চলবে না। সো ওই জন্য যখন নিয়ে আসা হয় ইথানলটাকে, ওইটার জন্য মানুষ খাইতে না পারে, ওটার জন্য একটু তোমার ওইখানে অন্য কিছু অ্যাড করা হয়, বিষাক্ত কিছু জিনিস অ্যাড করা হয়, যেন তুমি এটা আলটিমেটলি বিষাক্ত হয়, যেন তুমি ভয়ে এটা না খাও। অ্যান্ড তোমার যদি খুব সাহস হয় খাবা, দেখবা মরে গেছো, ঠিক আছে? সো মরার যদি শখ হয় তাহলে ওটা খাইতে পারো, বাট ভাই মরার দরকার নেই, আল্লাহ যেদিন মারবে ওই দিন মরবা, তার আগে এগুলা সুইসাইড করার কোনো দরকার নেই, ঠিক আছে? সো ওই জন্য যে তোমার ইথানল যেন খাইতে না পারে মানুষ, তার জন্য যে তোমার বিষাক্ত জিনিস মিক্স করে একটা দ্রবণ বানাচ্ছে, এটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। সো এইভাবে নিয়ে আসা হয় আর কি। আচ্ছা, তো ওইসব কথা বাদ, এখন আসা জিনিস। তো নাম ভাই ইজি, লাস্টে অল বা নল আসবে, অ্যান্ড দেখবা কয়টা কার্বন, সেখানে তো 2টা কার্বন, সো ইথ, লাস্টে অল বা নল, সো ইথানল, ঠিক আছে? তুমি ইথা অল বলতে যাইও না, কারণ এগুলার একটু নামের হালকা একটা নিয়ম আছে। সো এগুলা তো এক ক্লাসে অত ডিটেলস বলা পসিবল না, দ্যাটস ওয়াই বলতেছি না। ওকে, সো ইথানল কেমনে কি করবা? ইথানল বানাবা কেমনে বানাবা? তুমি ওই যে মনে আছে আমি বলছিলাম যে তোমার হচ্ছে ইথাইল অ্যালকোহলের সাথে বা অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দাও, অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইডটা যদি তোমার জলীয় দ্রবণ হয়, তাহলে তোমার অ্যালকোহল উৎপন্ন হয়, কথাটা বলছিলাম মনে আছে? ওইটা দেখো এখানে হয়েছে যে তোমার ব্রোমো ইথেন দিছো, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিছো, অ্যান্ড এইটা তোমার জলীয় দ্রবণ, দেন তোমার এখান থেকে ইথানল উৎপন্ন হবে। কিভাবে হলো ভাইয়া? এই ওইসটা আসে একটা হয়ে যাবে এর সাথে, অ্যান্ড এই বিয়ার চলে যাবে সোডিয়ামের সাথে, ঠিক আছে? সেইভাবে ইথানল উৎপন্ন হয়। আর তুমি যদি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণটা আছে, এটা যদি অ্যালকোহলীয় দ্রবণ নাও, তাহলে এখানে তোমার এটা বের হয়ে যায়, সুন্দর করে ইথিন উৎপন্ন হবে বা অ্যালকিন উৎপন্ন হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সো ইথানল প্রস্তুতি দেখলা, এবার আসো তোমার হচ্ছে অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড কি জিনিস? এটাও তোমার একটা বংশ। সো এটাকে আমরা কেমনে বানাবো? অ্যালডিহাইডের বেলা আমি বলছিলাম না ভাইয়া, এটাই তুমি হচ্ছে অ্যালডিহাইডের ধর্ম হিসেবে ইউজ করতে পারো, এটাই তুমি অ্যালডিহাইডের প্রস্তুতি হিসেবে ইউজ করতে পারো। সো যে বিক্রিয়া মাত্র দেখাইছি সেই বিক্রিয়া হচ্ছে এটা। সো এখন আসে একটা মানে ফেমাস একটা অ্যালডিহাইড আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ফরমালিন। সেই জিনিসটা কি?
ফরমালিন আমরা মূলত হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন কিছু সংরক্ষণে ইউজ করি, হ্যাঁ, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলাতে সব জায়গায় মানে কোনো জ্ঞান নাই যে কতটুকু ইউজ করতে হবে, ইচ্ছা মতো ঢালে ঢুলে দেয়, যার ফলে এটা ক্ষতিকর হয়ে যায়, যার ফলে এই নামটা আমাদের কাছে নেগেটিভ লাগে। বাট এইটা চাইলে তুমি পজিটিভলি ইউজ করতে পারো, ঠিক আছে। সো ইথানল কি? ইথানল হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানেল, মানে মিথ মানে কি? একটা কার্বন। সো এক কার্বন বিশিষ্ট যদি তোমার কোনো অ্যালডিহাইড থাকে, সো অ্যালডিহাইড কেমনে বুঝবা? লাস্টে থাকবে CHO। সো দেখো এইটা CHO, কার্বন আছে কয়টা টোটাল যুগে? একটাই, তার মানে এটাই হচ্ছে তোমার মিথানেল, বা এর আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। সো ওই ফর্মালডিহাইডের যদি তুমি 40% জলীয় দ্রবণ নাও, তাকে আমরা বলবো তোমার ফরমালিন। কথা হচ্ছে ভাইয়া 40% জলীয় দ্রবণ মানে কি? 40% জলীয় দ্রবণ মানে এখানে তোমার যদি আমি বলি যে মিথানেলের 40%, তার মানে আমার 100 গ্রাম যদি যৌগ থাকে এর 40% হচ্ছে মিথানেল, বাকি 60% হচ্ছে পানি। আমি যদি বলি 10%, একটু আগে বললাম না যে আমরা বিভিন্ন ব্র্যান্ডে যে মদ খাই, ধরো আমি খাই না যদিও, পোলাপান যে খায়, মানে যারা খাওয়ার তারা যেটা খায়, সো ব্র্যান্ড যেমন তোমার হুইস্কি, রাম, সেখানে বলছিলাম না বিভিন্ন জলীয় দ্রবণ কেউ 40% রাখে, কেউ 5% রাখে, কেউ 10% রাখে। তোমাকে যদি বলে 10% ইথানল, এর মানে হচ্ছে টোটাল যদি 100 গ্রাম হয় এর 10 গ্রাম হচ্ছে ইথানল, বাকি 90 গ্রাম হচ্ছে পানি। ওকে, সো সেম হচ্ছে এখানে 40% ফরমালিন মানে হচ্ছে ফরমালিন 40% না, 40% মিথানেল মানে হচ্ছে ফরমালিন, আর 40% মিথানেল মানে কি? মানে 100 গ্রামে মিথানেল থাকবে 40 গ্রাম আর 60 গ্রাম থাকবে পানি। ওকে, আচ্ছা। সো এবার আসলে তোমার বোর্ডের একটা কোশ্চেন। সো কি বলছে এখানে? বলছে তোমার 3টা যৌগ দিছে, দিয়ে বলছে 2 নাম্বার আর 3 নাম্বার যৌগের গুরুত্ব আসে কিনা কোথায়? শিল্পক্ষেত্রে। ভাই তোমার প্রথমে বলছি যে সবচেয়ে বেশি ইউজ করা হয় কি? সালফিউরিক অ্যাসিড, তারপরে তোমার ইথানল। সো 2 নাম্বার ইথানল, তার মানে হিউজ আছে, হিউজ গুরুত্ব আছে। পরেরটা কি? পরেরটা তুমি দেখলে এটা ভাই ফরমালিন। ফরমালিনটাও হিউজ ভাবে ইউজ করা হয়। সো এগুলো তোমার বইয়ে ভাই বইয়ে থিওরি রিডিং করবা, পড়লে আসলে বুঝতে পারবা। হ্যাঁ, সো আমি রেকটিফাইড স্পিরিটের কথা তোমাকে বলছি, দেন এটা অনেক জায়গায় ইউজ করা হয়, যেমন তোমার ওষুধ বানাইতে ইউজ করা হয়, আর অনেক জায়গায় ইউজ করা হয়। সো এটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে ভাইয়া? ওকে, তো দেন আসলে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড জিনিসটা কি? অ্যাসিড মানে কি ভাই? অ্যাসিড মানে যেটা তোমার ক্ষারের সাথে বিক্রিয়া করে কি লবণ পানি দিবে, যেটা তোমার যদি তুমি লিটমাস পেপার দিয়ে টেস্ট করো তাহলে কি অনীলা, অম্ল নীলকে লাল করে, ঠিক আছে? সো এইসব জিনিস আশা করি জানা আছে। সো অ্যাসিড হচ্ছে এক ধরনের জৈব যৌগ। সো এটার কাজ কি দেখো, কাজ আমরা দেখবো একটু পরে। যেমন তুমি যে ফলমূল খাও, যেমন লেবু খাও, তারপর তুমি কমলা খাও, সবগুলোতে থেকে জৈব অ্যাসিড, ঠিক আছে? এটা আমাদের অনেক কাজে ইউজ লাগে আর কি। আচ্ছা, তো ফ্যাটি অ্যাসিড, আচ্ছা জৈব অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, আরেকটা নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সবগুলো সেম, লাস্টে অ্যাসিড কথাটা আছে। সো এটা কেমনে বানাবা? তুমি ইথানেল থেকে বানাইতে পারো। সো তোমার কাছে যদি ইথানেল থাকে, তুমি যদি তার সাথে এই যে তোমার হচ্ছে একটা রিয়েজেন্ট দিছে বা বিকারক দিছে, এটার সাথে তুমি যদি একটা বিক্রিয়া করো, এটা কি ভাইয়া? পটাশিয়াম ডাইক্রোমেট এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের দ্রবণ যদি এটা দেও, তাহলে এই দুটো বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। মনে আছে জাইমান অক্সিজেন কি জিনিস? জাইমান অক্সিজেন মানে যেটা তোমার অনেক সক্রিয় অক্সিজেন, সো এটা উৎপন্ন করে। সো ওই সক্রিয় অক্সিজেন সুন্দর করে এখানে ঢুকে যাবে। সো এখানে কি হয়ে যাবে? CH3CHO ছিল, এই অক্সিজেন ঢুকে যায়, অক্সিজেনের সংখ্যা বাড়ে গেল, সো COOH। সো যেটাকে আমরা বলি ইথানোয়িক অ্যাসিড। এখন একটা কথা বুঝে রাখো ভাই, এটা তোমাদের বোঝার জন্য আমি বললাম অক্সিজেনটা এখানে মাঝখানে ঢুকছে, বাট অ্যাকচুয়ালি এই বিক্রিয়াগুলো এত ইজি না যে জাস্ট একটা অক্সিজেন ঢুকে গেল হয়ে গেল, এরকমটা না। অক্সিজেন আরও অনেক কাহিনী আছে আর কি, মানে একটু সিস্টেম করে ঢুকতে হয়, চাইলে ঢুকতে পারে না। হ্যাঁ, সো এসব নিয়ে তোমার এখন আপাতত না জানলেও চলবে। জানার খুব ইচ্ছা থাকলে নক দিও, অথবা গুগলে দেখিও, অথবা ইউটিউবে দেখিও, অথবা কোনো ভাইকে বা আপুকে বলিও, কোনো স্যারকে বলিও, কোনো ম্যামকে বলিও, যেমনি পারো তুমি অ্যান্সার নিতে পারো, ডাজন্ট ম্যাটার। বাট এখন তো আমাদের মেইন টার্গেট এটা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড বানাতে পারি কি না। সো সেম প্রসেসটা ইউজ করে তুমি ধরো প্রোপানল ইউজ করে তুমি প্রোপানোয়িক অ্যাসিডটা বানাতে পারো চাইলে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম কি। সো এটা প্রথম ধর্ম হচ্ছে, এটা যেহেতু একটা অ্যাসিড, সো অ্যাসিডিক ধর্ম দিবে, মানে কি নীল লিটমাসকে লাল করবে। সো এটা বলছে নীল লিটমাসকে লাল করছে। আর কি দিবে ভাই? ক্ষারের সাথে বিক্রিয়া দিয়ে তোমার লবণ আর পানি উৎপন্ন করবে, এই যে লবণ আর পানি। এই সোডিয়াম ইথানলটা আমরা এক জায়গায় ইউজ করছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, একদম শুরু থেকে ইউজ করছিলাম, মনে থাকলে খুবই ভালো। যারা ভুলে গেছো তাদের জন্য বলি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা এটা দেখছিলাম। সো এটাকে এইভাবে বানাবো, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসো ভিনেগার, যে একটা ফ্যাটি অ্যাসিড আমরা খুব বেশি ইউজ করি, সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগার জিনিসটা কি? ভিনেগার ভাই তোমাদের বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সেন্ট দিচ্ছে। এটা নর্মালি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, বাট তোমাদের বই কোনো জায়গায় 4 থেকে 10 বলে, কোনো বইয়ে 4 থেকে 6 বলে কোনো জায়গায়। সো এখন তোমাদের যেহেতু বোর্ড এক্সাম হয়, বোর্ড বইয়ের ভিতরে পরীক্ষা হয়, সো বোর্ড বই যেটা আছে এটা মাথা রাখো, যখন তুমি ইন্টার উঠবো দেন অ্যাকুরেটটা দেখিও। সো এটা যে ভুল এমন না, এটাও অ্যাকুরেট, বাট 6 থেকে 10% হচ্ছে বেশি অ্যাকুরেট।
আচ্ছা, যেহেতু এখানে 4 থেকে 10 আছে, তার মানে এখানে আমরা 4 থেকে 10ই পড়বো, ঠিক আছে। সো কি বলছে যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগার খাবার তৈরিতে আর খাবার সংরক্ষক হিসেবে কাজ করে। এই দ্রবণ কি মৃদু অম্লীয় বলে খাদ্যে ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্য সেফ থাকে বা খাদ্য নষ্ট হয় না, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাকে একটা মানে বোর্ডের এক্সাম কি বলছো ভাই, তোমরা বলছো এক্স ওয়াই দিয়ে কিছু একটা দিছে। সো তোমরা কি করো, এক্স ওয়াই দেখলে ভয় পাওয়া যাও, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো এখানে কি বলছে, মিথেনকে তুমি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া দিয়ে কিছু একটা বানাইছো, দেন হাইড্রোজেন বের হয়েছে, মানে মিথেন থেকে হাইড্রোজেন বের হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যদি মিথেন থেকে হাইড্রোজেন বের হয়, তার মানে এখানে কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কিছু একটা আসছে। আর এই বিক্রিয়া ভাই ইজি বিক্রিয়া, এখান থেকে ইথাইন উৎপন্ন হয়েছে, বোঝা যাচ্ছে। সো এক্স মানে হচ্ছে ইথাইন, মানে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, দেন ওর সাথে তুমি এইচসিএল যোগ করছো, এইচসিএল যোগ করে তুমি ওয়াই পাইছো। সো তার মানে এখানে তুমি পাইছো হচ্ছে ভিনাইল ক্লোরাইড, হ্যাঁ। সো দেন কি করছো, পলিমারকরণ করছো। সো ভিনাইল ক্লোরাইডকে তুমি যদি পলিমারকরণ করো, তাহলে তুমি পাবা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে আমরা সংক্ষেপে বলি পিভিসি। সো তোমরা হচ্ছে অ্যাড দেখছো, অ্যাডভার্টাইজ পিভিসি পাইপ, চাপের বাপ দেখছো না। সো ওই পিভিসি হচ্ছে এমনি বানায়। সো এখানে তো আমি মানে ডাইরেক্ট বললাম, সেটা তুমি যখন পরীক্ষা লিখবা, তো দেখো পরীক্ষা লেখার আগে তোমার কি বলছো, এক্স থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবা। আচ্ছা, তোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড দরকার নেই। সো আমার যেটা দরকার আমি এখানে ওই পর্যন্তই যাবো। সো এখানে কি বলছে, এক্স থেকে আমি ইথানোয়িক অ্যাসিড বের করবো। এক্স কি আমার, এক্স থেকে আমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। সো বিক্রিয়াটা তুমি লিখবা, প্রথমে এক্সট্রা ভাঙে লিখবা, যে এখান থেকে ইথাইন উৎপন্ন হয়েছে। ওই ইথাইনকে তুমি যখন বিক্রিয়া দিবা ভাই, বিক্রিয়া দেওয়ার পর তুমি কি পাবা, অ্যালডিহাইড পাবা। দেখো তোমাকে বলছে কি এক্স থেকে তুমি কিভাবে পাবা, এক্স কে ছিল, এক্স ছিল তোমার ইথাইন, তারপরে তোমাকে বলছে ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড কেমনে পাবা। সো তুমি ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিডের কোনো বিক্রিয়া দেখো নাই, তার মানে কি বানাতে পারবা না, পারবা। 2 স্টেপে যেতে হবে। তুমি কি জানো, তুমি জানো ইথাইন থেকে ইথানেল বানানো পর্যন্ত তুমি পারো। সো এটা দেখো ইথাইন থেকে এইটা আমরা ইউজ করে ইথানেল বানাইছি। এন্ড অ্যালডিহাইড যখন পড়ছিলা তখন দেখছিলা যে ইথানেল থেকে আমরা কি ইথানোয়িক অ্যাসিড বানাতে পারি। সো তুমি চাইলে এটা ফলো করতে পারো, অথবা তুমি চাইলে এটা আরেকটু অন্যভাবে জারিত করা যায়, ওভাবে করতে পারো। সো বইয়ে যেটা আছে এটা ফলো করা বেটার তোমাদের জন্য। সো এখানে আমরা কি করছি, এখানে আমরা ম্যাঙ্গানাস অ্যাসিডেটের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া দিছি, যার ফলে আমার আলটিমেটলি ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এবার আসো হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড বা জৈব অ্যাসিড কিভাবে বানাবা। সো আমরা যেসব দেখছিলাম তোমার অ্যালকোহল বানানো, সেখানে কিন্তু তোমার হাইড্রোকার্বন ছিল না। মানে হাইড্রোকার্বন বলতে আমি কি মিন করতেছি, সেখানে তোমার অ্যালকেন ছিল না, হ্যাঁ, ওখানে অন্য কিছু ছিল। বা তোমার অ্যালডিহাইড তুমি যখন বানাইছো, ওইখানে তোমার অ্যালকিন ছিল যদিও, আর জৈব অ্যাসিড যখন বানাইছো ওইখানে কিন্তু তোমার অ্যালকেন ডিরেক্টলি ছিল না। সো তোমাকে যদি বলে যে আমার এগুলাই লাগবে, সো তুমি কিভাবে বানাইতে পারো। সো অনেকভাবে বানানো যায়। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার একটা জিনিস বানাইতে হবে। একটা জিনিসটা কি, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর বন্ড এক্স, বা তুমি হচ্ছে যেটা দেখছো অ্যালকেনের সাথে ক্লোরিন ঢুকে যেটা উৎপন্ন করছিল ক্লোরোমিথেন, এই টাইপের জিনিস তোমার বানানো হবে, বানানো লাগবে। কেন, কারণ আর বন্ড সিএল বা যেটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড, ওটা তুমি যদি বানাতে পারো, ওটা একটা হাব হিসেবে কাজ করে। হাব মানে কি, যে তুমি যদি মনে করো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাও, ধরো তুমি এখান থেকে মনে করো যাবা ইউএস, মানে আমেরিকা যাবা। সো তুমি বাংলাদেশে যাও, ডিরেক্টলি দেখবা যে একদম বাংলাদেশে স্টার্ট হয়েছে আর আমেরিকায় যে থামছে, এরকম প্লেন নাই। এখানে এক জায়গায় যায় থামে, নর্মালি তোমার কাতারের দিকে যায় থামে, বা কোনো কোনো জায়গায় ধরো তোমার আরো অন্য জায়গায় যদি যাইতে চাও, দেখা যায় যে সিঙ্গাপুরে আগে থামে, দেন ওখান থেকে যায়। সো এরকম হচ্ছে একটা ট্রানজিট পয়েন্ট থাকে। সো অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এমন একটা ট্রানজিট পয়েন্ট, তুমি যে কোনো কিছু বানাতে পারো প্রায় অ্যালকাইল হ্যালাইড থেকে, ঠিক আছে। সো তোমাকে যদি কিছু একটা বানাতে বলে, তুমি চেষ্টা করবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায় কিনা। যদি বানানো যায়, অ্যালকাইল হ্যালাইড যাবা, ওইখান থেকে ইজিলি তুমি অ্যালডিহাইড বা জৈব অ্যাসিড বা অ্যালকোহল বানিয়ে ফেলতে পারবা। ওকে, সো ওটাই বলছে। দেখো সূর্যালোকের উপস্থিতিতে তোমার বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। ওই অ্যালকাইল হ্যালাইড তুমি যখন বিক্রিয়া করবা, দেন অ্যালকাইল ব্রোমাইড ইউজ করে। আচ্ছা, অ্যালকাইল ব্রোমাইড হচ্ছে কি, হ্যালাইড মানে হচ্ছে হ্যালোজেন কোন একটা, ব্রোমিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, আয়োডিন হতে পারে, বাট এখানে ফিক্স করে দিচ্ছে, এখানে তোমার হ্যালোজেন হিসেবে ব্রোমিন ইউজ করছে। দ্যাটস ওয়াই ওটা অ্যালকাইল হ্যালাইড না বলে আমরা বলবো অ্যালকাইল ব্রোমাইড, ঠিক আছে। আচ্ছা, তো অ্যালকাইল হ্যালাইড তুমি যখন বানায় ফেলবা, ওই অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া দিলে অ্যালকোহল উৎপন্ন হবে, ঠিক আছে। আর যদি তুমি হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া দাও, তাহলে ইথিন পরিণত হবে। সো এইভাবে তুমি অ্যালকোহল বানাতে পারো, যেটা তুমি চাইছিলে অ্যালকোহল কেমনে বানাবা। এখন অ্যালকোহল বানানোর পরে ওই অ্যালকোহলকে তুমি যদি জারিত করো, কিভাবে জারিত করবা, পটাশিয়াম রাইকোরমেট আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিয়ে যেই রিয়েজেন্ট দিয়ে যেটা উৎপন্ন হবে কি, একটা জার্মান অক্সিজেন। ওই জার্মান অক্সিজেন বিক্রিয়া করে অ্যালকোহলকে রূপান্তর করবে অ্যালডিহাইডে, ঠিক আছে। অ্যালডিহাইড বা কিটোনে রূপান্তর করবে। কিটোন কি জিনিস, কিটোন হচ্ছে অ্যালডিহাইডের বড় ভাই, এটুকু মাথায় রাখো। সো কিটোন উৎপন্ন করবে বা অ্যালডিহাইড, দেন ওই অ্যালডিহাইড কিটোনকে তুমি আবার হচ্ছে এই জিনিসটা দিয়ে বিক্রিয়া দিবা, আবার ওইটা কি জৈব অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। সো এইভাবে বানাতে পারো। তুমি আরো কিভাবে বানাতে পারো, আরো তুমি বানাতে পারো হচ্ছে তোমার অ্যালকিন থাকলে ওটাকে প্রথমে অ্যালডিহাইড বানাবা। কিভাবে বানাবা, 2%
মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিডের সাথে যে বিক্রিয়াটা ছিল সেই বিক্রিয়া দিয়ে তুমি অ্যালডিহাইড বানাবা। অ্যালডিহাইড বানালে পরের স্টেপটা সেম, অ্যালডিহাইড হয়ে গেল, একটু জারিত করলে ওটা অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। বা একটু আগে যেটা দেখলা তুমি ম্যাঙ্গানিজ দিয়ে করছে ওটা করতে পারবা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি। এবার আসলে অ্যালকোহল বা অ্যালডিহাইড বা জৈব অ্যাসিডের ব্যবহার কোথায় ভাই, ব্যবহার হিউজ। এগুলা ভাই মোটামুটি একটু রিডিং দিবা, তাহলে বুঝতে পারবা। এখানে ধরো নতুন করে বলার মতো আর কি তেমন কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে পলিমার। পলিমার সম্বন্ধে আমি তোমাকে প্রথমেই বলে দিছি যে অনেকগুলো ছোট ছোট জিনিস যোগ হয়ে হিউজ একটা বড় একটা জিনিস তৈরি করবে বা বড় একটা চেইন তৈরি করবে, ঠিক আছে। এটা হচ্ছে পলিমার। সো তোমাদের বইয়ে পলিমার নর্মালি দুই ধরনের দেখানো হয়েছে, একটা হচ্ছে জুট পলিমার আর একটা হচ্ছে তোমার ঘনীভবন পলিমার। সো জুট পলিমারের আরেকটা নাম হচ্ছে সংযোজন পলিমার, মানে কিছু অ্যাড করবা, মানে কিছু যোগ হবে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সো তো তুমি এই কথাগুলো আর কি তোমার বলছে। তো এখন দেখো সংযোজন পলিমারের একটা উদাহরণ, যেটা হচ্ছে পলিথিন, যেটা আমরা দেখে আসছি, তাই আমরা এটা নিয়ে আলোচনা করবো না। এবার দেখো তোমার আরেকটা উদাহরণ দিছে যে তুমি প্রোপিন থাকলে তুমি চাইলে পলিপ্রোপিন বানাবা। যেমন ইথিন থেকে তুমি পলিথিন বানাইছো, তোমার যদি প্রোপিন থাকে তুমি পলিপ্রোপিন বানাইতে পারো, বাট তোমার এই চাপ আর তাপটা চেঞ্জ হবে, হ্যাঁ। আর এখানে টাইটানিয়াম ক্লোরাইড চলে আসছে, যেটা তোমার একটা প্রভাবক হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার আসো যে পিভিসি। সো পিভিসির ক্ষেত্রেও তোমার সেম। দেখো পিভিসির ক্ষেত্রে কি হয়েছে ভাই, প্রথমে তোমার লাগবে ভিসি বা ভিনাইল ক্লোরাইড, শর্টে বলে ভিসি। ভিনাইল ক্লোরাইডটা কি জিনিস, যদি একটা অ্যালকিন, তোমার অ্যালকিন থাকবে, ডাবল বন্ডে থাকবে, বাট অ্যালকিনের একটা হাইড্রোজেন যদি চলে যায় এন্ড সেখানে যদি তোমার ক্লোরিন চলে আসে, সেটাকে আমরা বলবো ভিনাইল ক্লোরাইড। যদি ক্লোরিনটা না থাকতো তাহলে আমরা বলতাম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, ওটাকে আমরা বলি ভিনাইল মূলক। সো এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা যদি অনেকগুলো অ্যাড হয় দেন পলি ভিনাইল ক্লোরাইড। সো এটা প্রথম অক্ষর PVC, এটা বলে পিভিসি পাইপ, যেটা চাপের বাপ, ঠিক আছে। সো এটা অ্যাডভার্টাইজের সাথে রিলেট করার জন্য বলছি চাপের বাপ, ওকে। এটা আপনার নেগেটিভলি নিও না কেউ। আচ্ছা, এবার আসলে ঘনীভবন পলিমার। ঘনীভবন মানে হচ্ছে দুইটা জিনিস বিক্রিয়া করে এক অণু পানি বের করবে অথবা এক অণু কার্বন ডাইঅক্সাইড বের করবে, মানে কিছু একটা বের করবে, হ্যাঁ। আগেটা কি, আগেটা কোনো বের করা নাই, আগেটা জাস্ট অ্যাড হচ্ছিল, ধুমধারাক্কা অ্যাড হচ্ছিল, বাট এবার অ্যাড হবে না। এবার কি, তারা কিছু একটা বের করবে দেন অ্যাড হবে, হইতে পারে পানি, হইতে পারে অন্য কিছু। স্যার ফেমাস একটা উদাহরণ হচ্ছে নাইলন 6,6 উৎপাদন। এটা এবার 6:6 বলতে চাইও না, এটাকে বলা হয় নাইলন 6,6 উৎপাদন। সে কিভাবে করবা, প্রথমে তুমি নিবা হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। নাম শুনে অনেকে বেহুশ হয়ে গেছো, তাই না? আচ্ছা, বেহুশ হওয়ার দরকার নাই। দেখো হেক্সামিথিলিন মানে তোমার মিথিলিন মূলক থাকবে 6টা, এন্ড ডাইএমিন মানে অ্যামিন থাকবে তোমার 2টা, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি নামটা উল্টা হয়ে গেছে, এটার নাম হেক্সামিথিলিন না, এইটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন, ওকে। এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন, কারণ এই 2টা অ্যামিন আর এই CH2 কে বলা হয় মিথিলিন মূলক। সো 6টা মিথিলিন, 6টাকে আমরা বলি হেক্স। সো হেক্সামিথিলিন ডাইএমিন, এটা হচ্ছে এটা। আর এইটার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড, ঠিক আছে, নামটা উল্টা হয়ে গেছে, ঠিক আছে ভাই। সো এটা হচ্ছে এডিপিক অ্যাসিড আর এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। এদের মধ্যে যদি বিক্রিয়া দাও তাহলে কি হবে দেখো, এর OH আছে এই পাশে 2টা, একটা এই পাশে একটা, মানে OH আছে 2টা, এর H আছে এখানে একটা, মানে 2টা আছে, বাট আমরা কাউন্ট করবো একটা, কারণ আমার কি দরকার, আমার পানি দরকার। এও যদি আমার OH দেয় আর এই যদি আমার একটা H দেয়, তাহলে H আর OH মিলে আমি একটা পানি বানাই ফেলতে পারবো। এখন পানি বানাই ফেললাম, তার মানে কি আর অ্যাড হবে, ক্লোজ আপ। সো যখন অ্যাড হবে তখন কি, এটা CO, OH তো চলে গেছে পানির সাথে, CO এর সাথে কি হবে NH2 না কিন্তু, কারণ একটা H পানি বাড়িতে চলে গেছে। সো পুরোটাই সেম থাকবে, লাস্টে কি হবে CO NH এইভাবে অ্যাড হবে। সো দেখো CO NH হিসেবে অ্যাড হয়েছে। দেখো এই যে তোমার CH2 4টা, এই যে CH2 4টা, CO ওই চলে গেছে, সো CO আর সাথে অ্যাড হয়ে গেছে NH, এন্ড বাকিটা পুরোটাই সেম, ওকে। এখন দেখো এখানে যেমন OH ছিল, এখানে যেমন H এর সাথে চলে গেছে, এর উল্টা পাশে এখানে যে OH আছে, এর উল্টা পাশে H আছে, এরাও বিক্রিয়া করে চলে যাবে, ওকে। সো তার মানে কি যাচ্ছে, তার মানে প্রথমে যে HOC দেখছিলা, তার মানে প্রথমে OH-টাও চলে যাবে, তার মানে স্টার্ট হবে OC থেকে, যে স্টার্ট হয়েছে OC থেকে, এন্ড OH যখন চলে গেছে এত একটা হাত ফাঁকা, সো এই ফাঁকা হাতটা এখানে আছে, কথা বুঝছো? সো এই জন্য এটা OH লিখছে, এন্ড এটা পুরোটাই সেম লিখছে, এটাও লিখছে, জাস্ট OH-টা উঠে যাবে, OH উঠে গেছে, দেন এখানে NH অ্যাড হইছে, দেন বাকি পুরোটাই মোটামুটি সেম, আর লাস্টে একটা H এই শুরুর OH এর সাথে চলে গেছে, সো ওই লাস্টে একটা H এর জায়গায় ফাঁকা একটা হাত, যে ফাঁকা একটা হাত, ওকে। এন্ড কতগুলো অ্যাড হইছে, এটা অ্যাড হইছে n সংখ্যক। সো n সংখ্যক যেহেতু অ্যাড হইছে, সো এখানে তোমার লাস্টে থাকবে n। সো এখানে দেখো তোমার যেই যৌগটা পাইছো এটাকে আমরা বলি নাইলন, ঠিক আছে। নাইলনের দড়ি দেখছো না, সো এটা হচ্ছে নাইলন। সো নাইলনকে 6,6 কেন বললাম, কারণ নাইলনের প্রথম যে যৌগটা ছিল এখানে কার্বন সংখ্যা কয়টা দেখো, 1টা 2টা আর 3টা, তাই না? কিন্তু না, দেখো এখানে কার্বন আছে কয়টা, 4টা আছে,
এখানে কার্বন আছে 4টা আর 5টা 6টা। সো এখানে 6টা কার্বন, এখানে কার্বন কয়টা গুণ কার্বন আছে 6টা। সো তোমার যে যৌগগুলো ছিল ওখানে তোমার 6টা করে কার্বন ছিল, এন্ড তোমার যে উৎপাদ ছিল ওখানে কার্বন কয়টা গুণ 1 2 3 4, মানে এখানে 4টা আছে। সো 1 আর 4 এ 5 আর 1 এ 6, সো 6টা। এন্ড পরবর্তীতে যাও আবার আছে 6টা, ওই জন্য প্রথমটাকে যেহেতু 6টা কার্বন সো 6, পরে যেহেতু 6টা কার্বন ওই জন্য 6। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় নাইলন 6-6। এখন কথা হচ্ছে ভাই 6-6 না দিলে সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে, কারণ শুধু নাইলন 6 বলে আরেকটা যৌগ আছে। সো তুমি শুধু নাইলন 6 বলতে পারবে না, এটাকে নাইলন 6-6ই বলতে হবে। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো জিনিসগুলো কি। তো এগুলো আমরা কিভাবে কোথায় ইউজ করি, যেমন আমরা হচ্ছে সুইচ বানাতে ইউজ করি, তারপর পিভিসি পাইপ ইউজ করি, পলিথিনের ব্যাগ ইউজ করি, কাপড়ে ইউজ করি, নাইলনের সুতা ইউজ করি, রাবারে ইউজ করি, এগুলো সবাই হচ্ছে পলিমার। সো ইউজগুলো ভাই তোমার একটু পড়বা। হ্যাঁ, এখানে মেলামাইনের কথা বলে, মেলামাইনের প্লেটে ভাত খাও তুমি, মেলামাইনের গ্লাসে পানি খাও, ওগুলো তোমার পলিমার। সো এগুলো একটু বই থেকে পড়বা, যেগুলো তোমার থিওরি। আমি তোমাকে যেগুলো সমস্যা হবে তোমার মেইনলি ওগুলো দেখাচ্ছি, ঠিক আছে। সো এটা তোমার ঘনীভবন বিক্রিয়া। সো তোমার হচ্ছে পানি বের হয়েছে, দেখো পানি বের হয়েছে। ওকে, কোন কোন বিক্রিয়া তোমার কার্বন ডাইঅক্সাইড বের হইতে পারে। এবার সব প্রাকৃতিক পলিমার। সো এই পলিমারগুলো তো আমরা ভাই তাপ চাপ দিয়ে বানাইলাম, তাই না? বাট তুমি প্রাকৃতিকভাবে কিছু পলিমার পাবা, যেমন তোমার উদ্ভিদের সেলুলোজ আর স্টার্চ, এগুলো হচ্ছে পলিমার। এগুলো কার পলিমার? এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। হ্যাঁ, সেগুলো রিডিং একটু পড়বা, পড়লে আশা করি বুঝতে পারবা। আচ্ছা সরি, তোমার উদ্ভিদের সেলুলোজ স্টার্চ এগুলো তো ভাই অ্যামাইনো অ্যাসিড না, এগুলো তো তোমার হচ্ছে গ্লুকোজের পলিমার, তাই না? আর প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ওকে, দেন তোমাকে এখানে একটা শর্টে দিছে, অ্যান্ড এখানে যে শখটা দিচ্ছে এটা ভাই মুখস্থ রাখবা। হ্যাঁ, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে পারে। ওকে, সো এটা একটু ভালো করে মাথায় রাখবা যে পিভিসি কেমনে কি করে, এর ধর্ম কি, শক্ত নাকি কঠিন নাকি নমনীয়, কোথায় ইউজ করা হয়, এইটা ভাই একদম ভালো মতো করবা। ওকে, সো এটা আমি আর কিছু বলতেছি না, কারণ এটা মোটামুটি পড়ানো হয়ে গেছে। সো এবার আসো কৃত্রিম পলিমার, যেটা আমরা প্লাস্টিক হিসেবে ইউজ করি, সেগুলো দেখছো। তো পলিমারকরণ বিক্রিয়া কি এটাও দেখছো। দেন সহ তোমার বোর্ডের পরীক্ষা কি বলছে যে 1 নম্বরে দিচ্ছে তোমার ইথিন, 2 নম্বরে ইথানল, 3 নম্বরে ফর্মালডিহাইড দিয়ে বলছে কি 1 নম্বর যৌগ থেকে কিভাবে পলিমার আর গ্লাইকল তৈরি করবা। 1 নম্বর যৌগ কোনটা? আমার ইথিন। সো ইথিন থেকে ভাই কোন পলিমার উৎপন্ন হয় বলো তো ভাইয়া? অনেক পলিমার হয়, কোনটা উৎপন্ন করতে বলছে? বলছে তোমার গ্লাইকল উৎপন্ন করতে। সো গ্লাইকল জিনিসটা কি? গ্লাইকল হচ্ছে এই জিনিসটাকে বলা হয় গ্লাইকল। সো এইটা একটা টেস্ট, ইথিনের একটা টেস্ট। হ্যাঁ, তো বইয়ে গেলে দেখবা যে ইথিনটা হয় কিনা বা এখানে ডাবল বন্ড আছে কিনা এটা চেক করা হয় এই পরীক্ষা দিয়ে। ওকে, সো এটাকে বলা হয় বেয়ার টেস্ট। সো বেয়ার টেস্ট কি ভাইয়া? এখানে তোমার হচ্ছে ইথিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া দিবা, যেখানে পানি থাকবে। সো বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে? OH মূলকটা অ্যাড হবে, একটা মানে ডাবল বন্ড ভেঙে যায়, OH অ্যাড হবে একটা ই কার্বনের সাথে একটা ওই কার্বনের সাথে। সো এই যে ব্র্যাকেট মানে অ্যাড হওয়া আছে, মানে হচ্ছে একটা শিকল হয়ে অ্যাড করা আছে। সো এখানে দুইটা তোমার হচ্ছে হাইড্রোক্সাইড। সো এটাকে তুমি ডাইহাইড্রোক্সিড বা ডাইহাইড্রোক্সি তুমি ইথেন বলতে পারো, বাট ওভাবে যাওয়ার দরকার নাই। এটাকে শর্ট নাম হচ্ছে ইথিলিন গ্লাইকোল। নামটা এখানে চলে আসছে, যদিও নামটা এখানে হবে। সো এটাকে বলা ইথিলিন গ্লাইকোল। সো তোমাকে বলছে গ্লাইকোল কেমনে বানাবা? বেয়ার টেস্ট দিয়ে গ্লাইকোল বানাবা। প্রথমটা আসলে পলিমার কেমনে বানাবা, এটা হাজারবার দেখাইছি ভাইয়া। সো আশা করি বুঝতে পারছো। সো এটা বলতেছি না। ওকে, দেন কি বলছে? নিচের বিক্রিয়াগুলো লক্ষ্য করো। আচ্ছা, লক্ষ্য করি। দেন কি বলছে? জেড যৌগ দ্বারা গঠিত দ্রব্যের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো। তো একটু আগে সেম কোশ্চেন আমরা দেখছিলাম। সো ওইখানে আমরা বলে দিয়েছিলাম জেড কি ছিল? জেড ছিল পিভিসি। সো বিশ্বাস না হলে বিক্রিয়াগুলো দেখো, দেখলে বুঝতে পারবা এটা হচ্ছে পিভিসি। পিভিসির সুবিধা অসুবিধা কি? ওই যে একটা চার্ট ছিল না, এই চার্টে আসো পিভিসি কই, যে পিভিসি এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে শক্ত, কঠিন, পলিথিনের তুলনায় নমনীয়, কম নমনীয়, এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা কি ভাইয়া? অসুবিধা হচ্ছে তোমার এগুলো প্লাস্টিক, যেহেতু এগুলো পরিবেশে তুমি যদি ইউজ করার পর ফেলে দাও, এগুলো সহজে তোমার অ্যাবজর্ব হয় না বা সহজে তোমার প্রকৃতির সাথে মিশে যায় না, যার ফলে এগুলা কি করে? যার ফলে এগুলা তোমার পরিবেশ দূষণ ঘটায়। ঠিক আছে, সো এই কথাগুলো একটু বলবা। অ্যান্ড পরিবেশ দূষণ ঘটলে কি হবে ভাইয়া? আমাদের যে পরিবেশের ব্যালেন্স আছে এটা নষ্ট হবে। সো জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ে যাবে, অ্যান্ড সেটা আলটিমেটলি মানুষেরও ক্ষতি করবে, পৃথিবী আলটিমেটলি বসবাসের অযোগ্য হয়ে যাবে। সো এই কথাগুলো শুধুমাত্র সাজায় লিখবা। হ্যাঁ, আচ্ছা, এবার আসলে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে ডিফারেন্সটা কি? সো জৈব যৌগ কি? জৈব যৌগে তোমার কার্বন নর্মালি থাকবেই, বাট অজৈব যৌগে তোমার নর্মালি কার্বন থাকা লাগে না, অন্য কিছু দিয়ে হইতে পারে, কার্বন দিয়ে হইতে পারে, অন্য কিছু দিয়ে হইতে পারে। আর তারপর কি বলছে? জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি টাইম লাগে জৈব যৌগ, কারণ এরা ধরো অত প্লাস মাইনাস থাকে না, বাট অজৈব যৌগে প্লাস মাইনাস খুব বেশি পরিমাণে থাকে, দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি বিক্রিয়া হয়ে যায়। ওকে, আচ্ছা, আর কি বলছে? জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, আর অজৈব সাধারণত আয়নিক বা সমযোজী মাধ্যমে গঠিত হয়। ওকে, তবে অজৈব নর্মালি আয়নিক সমযোজী দুটাই হয়, বাট জৈব যৌগ সাধারণত সমযোজী হয়, যেটা আমরা বন্ড আকারে দেখাইছি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টার। তো আশা করি বুঝতে পারছো।
সো এই চ্যাপ্টারটা জাস্ট খুবই ইজি, কয়েকটা জিনিস সিস্টেমেটিক্যালি পড়বা অ্যান্ড মাথায় রাখবা যে কীভাবে কোথা থেকে কোথায় যাওয়া যায়, অ্যালকেন থেকে অ্যালকোহল কেমনে যাবা, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কেমনে যাবা, এইসব বিক্রিয়া জানা রাখবা, তাপচাপগুলো একটু আইডিয়া রাখবা, আর শুরুর দিকে একটু পেট্রোলিয়াম দিয়ে পড়বা। এই ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবা, তোমাকে আমি হেল্প করার সর্বোচ্চ ট্রাই করবো। সো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।